এবং তোমরা আশা করি এটা বুঝছো, প্রশ্ন কিন্তু আহামরি যে খুব কঠিন ব্যাপারটা এরকমও না। যেভাবে হাইপ তোলা হয়েছে কঠিনের, আমি তো জানি যে প্রশ্ন কেমন কঠিন হয়। এতই যদি কঠিন হয় তাহলে তো কেউ কিছু পারতো না। এতটা তো কঠিন না। জিএসটি হোক অথবা সাস্ট হোক, যেটাই হোক না কেন, তোমাকে ভালো করার জন্য তোমাকে টপ 1000-এ থাকাই লাগবে। মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে যাবে 1000-এর ভিতরে থাকলে। সে 1000-এর ভিতরে থাকার জন্য কিন্তু অনেক অনেক কম্পিটিশন করতে হবে, সত্য কথা। তাহলে তোমার টার্গেট যেহেতু উপরের দিকে, যেহেতু তোমাদের টার্গেট সাস্ট, ডেফিনেটলি তোমরা জিএসটির উপরের দিকে স্টুডেন্ট হওয়ার কথা। তো সেটাও যদি প্রিপারেশন নাও তাহলেও তোমাদের অনেক বেশি পড়াশোনা করতে হবে। তোমরা কিন্তু জাস্ট চান্স পাওয়ার জন্য আসো নাই, এটা তোমরা ধরা খেয়ে গেছো এখন সাস্টের স্পেশাল ব্যাচে ভর্তি হয়ে। সাস্টের স্পেশাল ব্যাচে ভর্তি হচ্ছে মানে কি, সাস্ট তোমাদের টার্গেট। তার মানে জিএসটি যদি হয়, সাস্ট যদি আলাদা না হয়, স্টিল সাস্ট তোমাদের টার্গেট। তাইলে তোমাদের টার্গেটটা কি, জিএসটিতে টপ 1000-এর মধ্যে থাকা। সেই ক্ষেত্রে তোমাদের পড়াশোনার লেভেলটা ওইভাবেই থাকা লাগবে যেভাবে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের প্রিপারেশন হয়। কারণ গতবারেরটা খেয়াল করে দেখো, তারা ভালো করছে যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিছিল, তারা ভালো করছে। যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন অতটা বেশি নেয় নাই, বাট বায়োলজিতে অনেক ভালো করছে, ব্যালেন্স করে ফেলছে। ঠিক আছে কিনা, বুঝতে পারছো কি বলছে? তো এইটা একটু মাথায় রাখবা, পড়াশোনা করতে হবে। আর ক্লাস শুরু করবে 1 সপ্তাহ পরে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু জানাই দিব। তো আশা করি বুঝতে পারছো, শাস্ত্রের প্রশ্নকে এতটা ভয় পাওয়ার কিছু নাই, এতটা সাহস পাওয়ার কিছু নাই। আমরা ব্যালেন্সে থাকবো, মধ্যম পন্থা অবলম্বন করবো। আমরা পড়াশোনা করতে থাকবো, কনসেপ্ট বোঝার চেষ্টা করব, পরীক্ষা দিব, প্র্যাকটিস করতে থাকবো, নিজে নিজে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবো। আর রিল্যাক্স থাকবো। প্রেশার নিয়ে কোনো কিছুই ভালো হয় না। না ভালো, না তুমি ভালো করতে পারবা পরীক্ষায়, না তুমি নিজে শান্তিতে থাকবা। প্রেশার ছাড়া যদি পড়তে পারো, এর দাইন ভালো করতে পারবা। সো প্রথম কাজ, নিজে থেকে সলভ করতে পারতে হবে, নিজে থেকে চিন্তা করতে পারতে হবে। তোমাদের এই ধৈর্যটা অনেক কম, তোমরা খুব সহজেই একটা প্রবলেম না পারলেই সলিউশন দেখা শুরু করো। এটা খুবই বাজে একটা গুণ। এই গুণ যতদিন থাকবে ততদিন ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে, এটা ধরে রাখো। এই গুণ যতদিন শেষ, যতদিন তুমি দেখবা যে একজন সলভ দিচ্ছে, তোমার দেখতে ইচ্ছা করতেছে না সলভ, বা তুমি দেখবা না, একজন বলতেছে আমি সলভ দিই, তুমি বলবো না আমি একটু দেখি, তখন বুঝলা তুমি ঠিক লাইনে আগাচ্ছ। অবশ্যই একটা সময় যাওয়ার পর তো তোমার সলভ কিছু সলভ তো দেখতেই হবে। কারণ তুমি যদি এমন হয় যে তুমি একটা জিনিস, তুমি বাঁশ দিয়ে বিল্ডিং বানানোর পরে দেখলা তুমি রড নামে কিছুটা ছিল, হইতে পারে সেটা। বিল্ডিং বানায় ফেলে তুমি বাঁশ দিয়ে, বানানোর পরে দেখছো যে রড নামে একটা জিনিস ছিল যেটা দিয়ে আরো ভালো বিল্ডিং বানানো যায়। তো জানারও তো একটা ব্যাপার আছে। তুমি যদি কিছু না জানো, তাহলে তো কনসেপ্ট, তুমি তো আইকিউ দিয়ে আর বুদ্ধি দিয়ে আর চিকন বুদ্ধি দিয়ে কিছু করতে পারো। রড যদি থাকে আর তুমি তাকে না চিনো, তাহলে কেউ একজন লাগবে যে তোমাকে রড চেনাবে, সেটাও দরকার। আবার নিজে থেকে প্র্যাকটিস করাও দরকার। তো ওরিয়েন্টেশনে সবাই আসলে বক্তব্য টক্তব্য দেয়, পরিচিত হয়, তারপরে হচ্ছে আশার বাণী শোনায়, তারপরে পরের দিন থেকে ক্লাস শুরু করে। আমার ওরিয়েন্টেশন গুলো ডিফারেন্ট থাকে, যারা জানো না তারা এখন জেনে নাও। ওরিয়েন্টেশন ক্লাসেই পরীক্ষা হয়, কোনো কথাবার্তা ছাড়াই প্রথমে একটা পরীক্ষা হয়। তোমাদের জন্য পরীক্ষার প্রশ্ন রেডি করা আছে, আমি একটু পরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নের লিঙ্ক পাঠিয়ে দিব। টেস্ট মজে হবে পরীক্ষা, তোমার টেস্ট মজে পরীক্ষা দিছো অতীতে, অনলাইন তো পরীক্ষা দিছো সবে কোনো না কোনো জায়গায়। তো জাস্ট লিঙ্কে ক্লিক করবা, 37টা প্রশ্নের একটা পরীক্ষা, সাস্ট ভিত্তিক, সময় হচ্ছে 55 মিনিট, শুধু ফিজিক্স আর ম্যাথ। আর তোমাদের সব সিলেবাসের ভিতর থেকেই প্রশ্ন করা হয়েছে, ফুল সিলেবাস থেকে কিছু দেয়া হয়নি। ঠিক আছে? আর সাস্টেন্ডার্ড প্রশ্ন, 55 মিনিট সময়। আমি লিঙ্ক দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। যারা জুমে আসো তারা আশা করি বুঝতে পারছো আমি কি কি বললাম। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, তোমরা পরীক্ষা শুরু করবো আর কি। এবং তোমরা আশা করি এটা বুঝছো, প্রশ্ন কিন্তু আহামরি যে খুব কঠিন ব্যাপারটা এরকমও না। যেভাবে হাইপ তোলা হয়েছে কঠিনের, আমি তো জানি যে প্রশ্ন কেমন কঠিন হয়। এতই যদি কঠিন হয় তাহলে তো কেউ কিছু পারতো না। এতটা তো কঠিন না। যে পরীক্ষাটা হলো, সেই পরীক্ষার প্রশ্ন কেমন লাগছে আগে বলো। প্রশ্ন কেমন ছিল? স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল। স্ট্যান্ডার্ড না হয়ে কোনো উপায় নাই আসলে, কারণ প্রশ্ন সাস্টেরই ছিল। কোনো এক বছরের প্রশ্ন, ফিজিক্স আর ম্যাথ। জাস্ট শর্ট সিলেবাসের বাইরে যেগুলা ছিল সেগুলা মোটামুটি কাটসাট করে কিছু রাখছি শর্ট সিলেবাসের বাইরে থেকে, যেগুলা একান্তই তোমাদের পারা উচিত ছিল। যেমন ধারার ম্যাথটা, ধারার যেটা, ওটা একটু টাফ ধারা, বাট 9-10 তোমরা ধারা পড়ছো, ইউ আর সাপোজ টু নো হোয়াট ওয়াজ ইন ইয়োর 9-10। তো এই জন্য 9-10-এর অংশ দিয়ে কিছু রাখছি। প্রতিসংখ্যার যে ম্যাথটা, সেটা অফিসিয়ালি তোমাদের শর্ট সিলেবাসে নাই, কিন্তু প্রতিসংখ্যা নিয়ে কিন্তু ঘুরে পেঁচায় কাজ তোমাদের ভৌত বিজ্ঞানে করতে হয়েছে, তোমরা দেখছো এটা, সেই জন্য রাখছি। এছাড়া বাকি সব আমি শর্ট সিলেবাসেরই রাখছিলাম। আর কিছু ছিল, 3টা প্রশ্ন বাদ গেছে, কারণ 40টা 20-20-40, 3টা বাদ দিছে কারণ ওগুলো এক্সট্রিমলি ফুল সিলেবাস, ওটা তোমাদের কোনোভাবে পারার কথা না, সেই জন্য ওগুলো বাদ দিছে। তো 3টা বাদ দিয়ে 37টা প্রশ্ন হয়, সেই 37টা প্রশ্ন দিয়ে পরীক্ষা দিলাম। এবং এটা এক্স্যাক্টলি সাস্টেরই প্রশ্ন, তাই যাই দেখছো, যাই পারছো, সেটা সাস্টের উপরই তোমরা পারছো। এবং তোমরা আশা করি এটা বুঝছো, প্রশ্ন কিন্তু আহামরি যে খুব কঠিন ব্যাপারটা এরকমও না। যেভাবে হাইপ তোলা হয়েছে কঠিনের,
আমি তো জানি যে প্রশ্ন কেমন কঠিন হয়, এতই যদি কঠিন হয় তাহলে তো কেউ কিছু পারতো না। এতটা তো কঠিন না, এটা তো এটলিস্ট মেনে নেওয়া উচিত। এতটাও কঠিন না, আবার এতটাও সহজ না। তুমি যদি মাথা ঠান্ডা রেখে সময়টাকে কাজে লাগাইতে পারো, ভালো করা পসিবল যদি তোমার পড়াশোনা থাকে। একটা প্রশ্ন কি এমন ছিল যেটা টপিকের বাইরে থেকে আসছে? বলো তো কোন ম্যাথটা তোমার কনসেপ্টের বাইরে থেকে আসছে? এমন কি কঠিন কোনো কনসেপ্ট ছিল যেটা তোমার পারার কথা না? জি এর মান নিয়ে প্রশ্ন আসছে। আমি যদি একটু একটু যদি আমি এগুলোর ভিতর দিয়ে জাস্ট গো থ্রু করি, রেকর্ড আলাদাভাবে ভিডিও দিব, রেকর্ড এখন দিচ্ছি না কারণ এখন আবার প্রবলেম সলভ দিতে গেলে সময় অনেক যাবে, এত সময় আমাদের হাতে এখন নেই। রেকর্ড আমি আলাদা দিয়ে দিব, সলিউশনের রেকর্ড। দেখো তো এই ম্যাথ কি না পারার কোনো কারণ আছে? এটাকে সাস্টের প্রশ্ন মনে হয় তোমাদের কাছে? নর্মাল একটা প্রশ্ন এটা। এটা একটা কনসেপ্টের প্রবলেম, যাদের কনসেপ্ট নাই তারা পারবে না, মুখস্থ করে এটা পারা সম্ভব না। কনসেপ্ট থাকলে পারবা, না থাকলে পারবা না। এরপরেরটা, এটা তো সংঘর্ষের প্রশ্ন, নাইন টেনের একটা বাচ্চারা দিলে এটা পারা উচিত তার। এরপরেরটা, এটা হচ্ছে তোমার চলতরিতের বেসিক কনসেপ্ট যদি থাকে, ইফ ইউ নো কিরশফ, ইফ ইউ নো বেসিক ভোল্টেজ ড্রপের কনসেপ্ট, তাহলে এটা তোমার পারা উচিত। তারপরেরটা বাচ্চাদের ম্যাথ, তো এটাকে শাস্ত্রের প্রশ্ন বলা উচিত তোমার? না, শাস্ত্রের প্রশ্ন মানেই যে এত বেশি হাইপ তোলা হচ্ছে, আবার এটাও আবার খারাপ। এত বেশি হাইপেরও কথা না, এত কঠিন হয় যে পাগল এক একজন মনে করে পেনিকেটা খেয়ে যাচ্ছে এক একজন শাস্ত্রের প্রশ্ন। শাস্ত্রের প্রশ্ন ও মাগো কি একটা ব্যাপার, এরকমও তো কিছু না। তোমরা নিজেরা বলো তো, এইটা কি কোনো শাস্ত্রের প্রশ্ন বলে যা হাইপ তোলা তার ধারে কাছে কিছু? এটা কি মনে হয় তোমাদের এরকম কিছু? তো এত হাইপ তোলার তো কিছু নাই, তোমাদেরকে হাইপ তুলে আসলে পাগল বানানো হচ্ছে। এতটা তো কঠিন প্রশ্ন হচ্ছে না আসলে। তারপরটাতে আসো, এটা তোমরা কি এখন বুঝতেছো না ধারকত্বের মেয়ে যে এটা কত সহজ মেয়ে একটা? মানে এটা তো বাচ্চাদের মেয়ে, এটা না পারার তো কোনো কারণ নাই। যদি তুমি পড়ে থাকো তাহলে জানো পারো, আর যদি না পেরে থাকো তাহলে এটা জানো প্লিজ যে আমি পড়লে পারতাম। এমন না যে আমি পারতামই না, এটা হচ্ছে কথা। এটা এটা একটু সময় নিয়ে করলে, কনসেপ্টটা খাটায় করলে পারবা, না পারার মতো তো না। তেজস্ক্রিয়তার মেয়ে তোমরা অনেকগুলো করছো, এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি অথবা হাবিজাবি কিছু একটা আছে, এটা তোমরা পারবা। এটা সহজ ম্যাথ, এল সমান এল নট, ওইটা নাকি? আচ্ছা, বাট এখানে একটা কাহিনী আছে, এটা এটা অতটা হিসাব না এখানে। দেখ, এটা রুট থ্রি মানে কত, 1.7 ছিল না? যদি সরকার পড়ে তো ভালো। এখন প্রশ্ন, কথা হচ্ছে এখন তোমরা, এটা কিন্তু অনেক বছর আগের প্রশ্ন। অনেক বছর আগের প্রশ্ন যেহেতু প্রশ্ন চলে আসছে, এখন অনেকেই পণ্ডিতি করে এটার উপরে পাণ্ডিত্য জাহির করবে যে এটা তো এইভাবে করা যায়। বাট যেইবার এই প্রশ্ন প্রথম আসছে, সেবার কিন্তু ওই সরকারটা ছিল না। এটা একটু মাথায় রেখো। অনেক বছর আগে আসার প্রশ্ন বা অনেক বছর ধরে আসা প্রশ্ন যখন কমন হয়ে যায়, তখন অনেকেই সরকার বানায় বসে থাকে, মনে হয় যেন এটা সরকার দিয়ে পারা যায়। বাট তখন যখন এটা প্রথম আসছিল, তখন মেবি সরকারটা এক্সিস্ট করতো না, তখন কেউ এই সরকার নিয়ে মাথাও ঘামায় নাই। তোমার এইবার যখন শ্বাস যদি আলাদা হয়ে যায়, বা এটাও তোমার মাথায় রাখবা, শ্বাস যদি আলাদা নাও হয়, যদি জিএসটি তেও শ্বাস থাকে, গতবারের ফিজিক্স আর ম্যাথের প্রশ্ন দেখছো, যথেষ্ট টাফ ছিল। তো সেটাও যদি হয়, তোমার কনসেপ্ট যদি থাকে, তুমি পারবা, এই হচ্ছে কথা আর কি। ঠিক আছে, ওকে, এটাতে আসে, এটাতে গেল। এটা তো এটা তো মেডিকেলের প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন বলা উচিত এটারে। এটা তো কোনোভাবেই একটা ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা হওয়া উচিত না এইভাবে। এটা এটা খুব বাজে প্রশ্ন হয়েছে, যেই দিছে এটা বাজে প্রশ্ন। এটা এটা কারো মুখে রাখার কথা ছিল না। পরেরটাতে আসো, এটা একদম সিম্পল ম্যাথ না এখন, বাট মাথায় রাখবা, এখন যেটা তোমার কাছে সিম্পল মনে হচ্ছে, 5 বছর আগে 10 বছর আগে সেটা সিম্পল ছিল না। সো কিপ দ্যাট ইন মাইন্ড অলসো। তখনকার সময় আমাদের, এটা কিন্তু আমাদেরও আগের প্রশ্ন, আমাদের সময়ের আগের প্রশ্ন। তো তখনকার সময় মানুষজন জানতোই কম, তখনকার সময় মানুষের কাছে ইনফরমেশন ছিলই কম। তখনকার সময়ের প্রশ্ন তোমার এখন দেখে যদি মনে হয় যে এত সহজ প্রশ্ন, এটা নিয়ে এত হাইপ কেন, তুমি ওই সময়টাতে যদি থাকতা তাহলে বুঝতে এই প্রশ্ন নিয়ে এত হাইপ কেন। এটাও আরেকটা পার্সপেক্টিভ। এখন যদি আবার প্রশ্ন করে সাস্ট, তুমি দেখবা আবার নতুন করে তুমি অবাক হবা। বাট এটাও সত্য কথা যে সকল প্রশ্ন সমানভাবে কঠিন হয় না। কিছু থাকে একদম সহজ, কিছু থাকে ইন্টারমিডিয়েট, কিছু থাকে অ্যাডভান্সড। তো দেখো তো, এটা কি কোনো কঠিন প্রশ্ন? এমজি সমান কিউই, সহজ প্রশ্ন গেল। এরপরেরটা সার্কিটের প্রশ্ন। আমি জাস্ট তোমাদেরকে জাস্ট একটা, এটা প্রশ্নটাই আমি বুঝে নিয়ে আসি প্রশ্ন কি, আমি তুলে নিয়ে আসছি এটা, যাই হোক সেটা আমি বুঝি নাই। এটা তোমাদের হয়তো পারার কথা ছিল না, বাট প্রতিসরাঙ্কের বেসিক কনসেপ্ট থাকলে পারার কথা ছিল। জাস্ট একটাকে একটা দ্বারা ভাগ করলেই হয়, অমুক সাপেক্ষে তোমাকে প্রতিসরাঙ্ক। সো এটা আমি রাখলাম নিউট্রাল, এটা কেউ নাও পারতে পারো, পারতেও পারো। এটা কি সহজ ম্যাথ না? 41% বাড়ানো হলে এর কার্যকর কতটুকু পরিবর্তন হবে? এখন 2 গুণ পরিবর্তন হবে নাকি 3 গুণ পরিবর্তন হবে, দ্যাটস এ পয়েন্ট অফ আর্গুমেন্ট। অনেকেই এই জিনিসটা বুঝে না। 2 গুণ বাড়া মানে হচ্ছে 3 গুণ হয়ে যাওয়া, 3 গুণ বাড়া মানে হচ্ছে 4 গুণ হয়ে যাওয়া। যেমন ধরো আমি বললাম একটা বইয়ের দাম ছিল 100 টাকা, বইয়ের দাম হয়ে গেল 200 টাকা। বইয়ের দাম কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে। কত গুণ বাড়ছে? 1 গুণ বাড়ছে। দ্বিগুণ বাড়ে নাই। দ্বিগুণ বাড়লে দাম দাম হইতে 300 টাকা। একটা কাপড়ের দাম ছিল, গেঞ্জির দাম বলি তাইলে, একটা টি শার্টের দাম ছিল মনে করো 300 টাকা, তার দাম এখন হয়ে গেছে 900 টাকা। দাম কত গুণ হয়েছে? 3 গুণ। দাম কত তিন গুণ? গুণ দাম বাড়ছে, দাম হয়েছে 3 গুণ, তাহলে 300-র
3 গুণ হচ্ছে কত? 900। দাম বাড়ছে কত 900। গুণ? দ্বিগুণ। এই ব্যাপারটা যারা বোঝে না তারা কিন্তু এখানে এই 2 আর 3 এর মধ্যে পেচ খাবে। মেবি আনসার কোনো একটা হবে, বাট আমি তোমাদেরকে এই কনসেপ্টটা বললাম আর কি। এই কনসেপ্টটা তোমাদের কিন্তু একটা ঝামেলা, এবং ইনফ্যাক্ট এই প্রশ্ন এই সলিউশনগুলো তো ভুলবে। তারাও মাঝে মধ্যে দ্বিগুণ আর দ্বিগুণ হওয়া মানে যে 3 গুণ, 3 গুণ বাড়া মানে যে দ্বিগুণ হওয়া, এই ব্যাপারটা অনেকেই বোঝে না, অনেকেই খেয়ালই করে না এটা। তো এটা একটু মাথায় রাখবা। এটা তো সহজ ম্যাথ, মূল বর্গমূলের বর্গমূল। এই যে বরফ নিয়ে কথাবার্তা, এইসব কথাবার্তা গেল, আমি আর এগুলো দেখতেছি না, আমি সামনে আগেই। ম্যাথ প্রশ্ন কেমন লাগছে একটু বলো তো? সহজ না? এটা কেমন প্রশ্ন? সোজা। এই ভালো ভাই। বক্ররেখাটি 1 2 বিন্দু দিয়ে অতিক্রম করে উক্ত বিন্দুতে স্পর্শকের ঢাল, এটা তোমার সেই কনসেপ্টটা। ডিডিএক্স অফ ওয়াই মানে হচ্ছে স্পর্শকের ঢাল, এবং যেহেতু বিন্দুটা বক্ররেখার উপরস্থ, ডিডিএক্স অফ ওয়াই বের করার পরে এই বিন্দুটা বসায় দাও, স্পর্শকের ঢালটা পেয়ে যাবে। এটা তখনকার প্রশ্ন, যখন এগুলা কেউ এগুলা পাত্তাই দিত না এইসব কনসেপ্টে। তখন এই প্রশ্নটা অনেক কঠিন প্রশ্ন ছিল, এখন সবাই পারে। বা তাহলে যদি ফার্স্ট পেপার পরীক্ষা নেই, বা এমন কিছু দিবে যেটা এখনো কেউ পারে না। বুঝতে পারছি কি বলছি? So, এতটাও রিল্যাক্স হয়ে যায় না। আবার আমি তোমাদেরকে দুই দিকে ব্যালেন্স করার চেষ্টা করতেছি, যে এতটাও খুশি হওয়ার কিছু নাই, এতটাও কষ্ট পাওয়ার কিছু নাই, ব্যালেন্স থাকতে হবে। এই প্রশ্নটা 10 বছর আগে একটা কঠিন প্রশ্ন ছিল, বাট এখন সবাই এত বেশি পড়াশোনা করতেছে, সবাই মোটামুটি এগুলো পারে। তো এবার যদি প্রশ্ন আসে, দেখবা একটু টাফ প্রশ্ন আসছে, যেটা তোমার কাছে নতুন মনে হবে। বুঝছো কি বলছি? আচ্ছা, এটা কেমন লাগছে? এটা এটা অসমতার প্রশ্ন। অসমতা পারলে মোটামুটি এটা করতে পারার কথা। তারপরেরটা, এটার মূল, এটা কি বহুপদীর ম্যাথ না? এটা তো পারা উচিত ছিল, জাস্ট একটা বসাইলেই তো হয়, দশায় যেটা মিলে যায় সেটা আমার আনসার। এটাও বহুপদীর ম্যাথ। এটা আসলে তোমাদের এইচএসসির শর্ট সিলেবাসের ম্যাথ না। 2 3 7 8 দ্বারা গঠিত 7200 চেয়ে বড় সংখ্যা কোনটা, এটা হচ্ছে বিন্যাসের ম্যাথ, পারমিউটেশনের ম্যাথ, যেটা তোমরা আসলে পড়ো নাই। তো আমি তোমাদেরকে দোষ দিচ্ছি না। কিছু প্রশ্ন থাকে যেগুলো স্টপার, যেগুলো না পারারই কথা, স্টপার প্রশ্ন হিসেবে এটা ফুল সিলেবাস থেকে দিলাম। তারপরেরটা, sin 2 θ মাইনাস cos 2 θ সর্বনিম্ন মান নিচের কোনটা? কে কে পারছো? -√2 হচ্ছে আনসার। বলে দিলাম, বাসায় গিয়ে দেখো কেমনে কি করতে হয়। এটা নিশ্চয়ই গুরুমান লঘুমানের ম্যাথ, নাকি এটা অন্যভাবে করা যায়? অন্যভাবে করা যাবে, বীজগাণিতিক ভাবে বিশ্লেষণ করে এটা করা যায়। এটা হচ্ছে কোন বিন্দুতে ওয়াই ও ডি হলে কোন কোন বিন্দুতে, আচ্ছা, ওয়াই ও ডিডিএক্স ও ওয়াই এর মান সমান। তো আমরা ট্রাই করে দেখতে পারি এটা, বাসায় গিয়ে ট্রাই করবো, যদি না পারে থাকো করবা। এটা কিন্তু একদম কনসেপচুয়াল ম্যাথ, যে 4,3 বিন্দুকে কেন্দ্র করে কত ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করলে এটাকে স্পর্শ করবে। এটা পারা উচিত। C1 C2 সমান R1 + R2 কনসেপ্ট থেকে এটা পারা যায়। ওকে, জে এর দৈর্ঘ্য কতটুকু? এটা কি ট্রাই করলে পারবা না? বৃত্তের কেন্দ্র থেকে 3 একক দূরত্বে অবস্থিত জে এর দৈর্ঘ্য, এটা কিন্তু সেই জে এর প্রশ্নটাই। 3 একক, এই যে বৃত্তটা, এই যে জেটা, কেন্দ্র থেকে দূরত্ব কত? 3 একক। বৃত্তের ব্যাসার্ধ তোমার জানা আছে না? কত সেটা? 5 না? 5, 3 আর 5। 5 জানা, এটা কি জানা যাবে না? এটা কত? জে এর অর্ধেকটা, তার দৈর্ঘ্য কত হবে? তার ডাবলটা। বুঝলে তোমার এটা করতে আধা মিনিটও লাগবে না, না বুঝলে সময় লাগবে। বুঝছো? এটা তো ক্যালকুলেটর দিয়েই পারার কথা। ক্যালকুলেটর হাতে যারা ছিল তারা শ্বাস করে করে ফেলছো। এটা অনেকে বলছো, মাহিন বলছে মনে হয়, উত্তর মেবি ভুল দাগানো ছিল, নাকি নাকি ঠিক আছে পরে? এটা এটা হইলে হয়েছে, না হইলে নাই, বাট এটা যে কঠিন ম্যাথ সবাই এটা বুঝতেছো। এটা জাস্ট এবি আর এসি এর মধ্যবিন্দুদের সংযোগ সরলরেখার ঢাল, সহজ ম্যাথ। এটাও পারবা। আচ্ছা, ইএক্সপি মানে কি বুঝতেছো? ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল, যেটা ই টু দি, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কিউব আসলে। তো তুমি কাজে জেড ধরবা, বুঝতে পারলে হয়ে গেছে। অথবা তুমি যদি এখানে ক্যালকুলেটরের মান বার বসাও, আনসার পেয়ে যাবা। বুঝো নাই? ইএক্সপি মানে কি? এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটা হচ্ছে আসলে 3x² ই টু দি পাওয়ার এক্স কিউব। তুমি এক্স কিউব কে জেড ধরো, তাহলে এক্স স্কোয়ার জেড সমান, ওই যে লাইনে পড়ে যাবে, মিলে যাবে। অথবা অথবা যেহেতু ক্যালকুলেটর আছে, 0 থেকে 1 বসে বসে ম্যাথ সলভ করে ফেলো। ইএক্সপি দ্বারা এক্সপোনেনশিয়াল, ওই যে লিখলাম ই টু দি পাওয়ার, ইএক্সপি দ্বারা ই টু দি পাওয়ার সামথিং বোঝায়। ইএক্সপি হচ্ছে এক্সপোনেনশিয়াল, যেটা হচ্ছে আসলে 3x² ই টু দি পাওয়ার এক্স কিউব। বুঝছো এখন? এটা সহজ ম্যাথ। সাইন ইনভার্স এক্স বা সাইন ইনভার্স ওয়াই সমান 5/8 হলে এক্স স্কোয়ার স্কোয়ার সমান কত? পারবা। এটা তোমাদের পারা আসলে কথা ছিল না। স্টিল 19তম পদ বলছে না, একটু যদি সময় থাকে হাতে, ম্যানুয়ালি গুণ করে করেও তো পারা যায়, যদি প্যাটার্নটা ধরতে পারতা। 19তম পদ তো 119তম বলে নাই। তো হাতে সময় থাকলে এটা করতে কি সমস্যা? এই যে 2 3 3 5 4 7, তাহলে দেখো তো প্রথম গুলা কিভাবে বাড়তেছে। 2 3 4 5, 2 3 4 5, এইভাবে 19তম না? তো 2 গুণ, হাতে গুণ, 2 3 4 5, 19 গুণতে কতক্ষণ লাগে? মনে হয় সব পারছিল, সব তো পারো নাই, তো এটা পারতে কি সমস্যা ছিল? তারপরে 3 5 7, এইভাবে আগাও, 3 2 2 করে আগাবে, 3 5 7 9, এইভাবে 19 পর্যন্ত যাও। গুণ করে করে যোগ করে দাও, বাচ্চাদের মেয়েদের এটা এটা দেখো, ধারা ধারা সূত্রে পারতে হয় না, চিকন বুদ্ধি থাকলে এটা পারা যাওয়ার কথা। তো এই যে বুদ্ধির ম্যাথ, 19তম স্যার অপশন দিছেই, মিলে যার নাই বুদ্ধি ভাই। আছে সে যাতে করতে পারে।
বেসিক আইকিউ থাকলে পারা উচিত। তোমাকে কিন্তু স্যার ইচ্ছা করে এখানে 119তম বলে নাই যে তুমি এটা সলভ করা সাহসী করবে না, যার ধারা ধরতে পারলেই তো হয়েছে, তাই না? 2 এর সাথে 3, 3 এর সাথে 5, 4 এর সাথে 7, 9, 5 এর সাথে 9, তারপরে কি আসবে 6 এর সাথে 11, তারপরে কি আসবে 7 এর সাথে 13, তারপর কি আসবে 8 এর সাথে 15। করো করো। ধারার সূত্র জানার কি দরকার, ধারা এমনিতে পারি আমরা, বুঝছো? সেই যেটা হচ্ছে তোমার একটা চিকন বুদ্ধির ম্যাথ ছিল, এই জায়গাতে তুমি আটকাইতা, মনে করতে আমি পারি না, বাট আসলে তুমি পারতা, আসলে পারার দরকারও ছিল না। এটা বাচ্চাদের ম্যাথ, সর্বনিম্ন মান অবশ্যই তোমার পারার কথা। এই তো শেষটা আমাদের পরীক্ষা শেষটা প্রশ্ন আনসার দেওয়া উত্তর আছে। দেওয়া ছিল না? অপশন সি, লাগিয়ে দাও। তো আশা করি বুঝতে পারছো ষষ্ঠের প্রশ্নকে এতটা ভয় পাওয়ার কিছু নাই, এতটা সাহস পাওয়ার কিছু নাই। আমরা ব্যালেন্সে থাকবো, মধ্যম পন্থা অবলম্বন করবো, আমরা পড়াশোনা করতে থাকবো, কনসেপ্ট বোঝার চেষ্টা করব, পরীক্ষা দিব, প্র্যাকটিস করতে থাকবো, নিজে নিজে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবো, আর রিল্যাক্স থাকবো। প্রেশার নিয়ে কোনো কিছুই ভালো হয় না, না ভালো, না তুমি ভালো করতে পারবা পরীক্ষায়, না তুমি নিজে শান্তিতে থাকবা। প্রেশার ছাড়া যদি পড়তে পারো এর দাইন ভালো করতে পারবা। আরো কথা বাকি আছে তোমাদের সাথে, তার আগে আমরা একটু কাজ বাকি আছে আমার। প্রশ্ন নিয়ে আলোচনা যা করার করে ফেলছি, আশা করি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি আমি। সামারি কি ছিল, প্রশ্ন নিয়ে আলোচনার সামারি কি ছিল? আহামরি কঠিন হবে না, আঠামরি সহজ আসবে না। আর তোমাদেরকে কঠিন বলতে যা বোঝানো হয় সেটা হচ্ছে কনসেপ্ট যদি কারো না থাকে সে অবশ্যই আটকাবে। তোমরা সেটা শুনেই বুঝে যাও যে তোমার মনে হয় কনসেপ্ট নাই, তোমার আসলে কনসেপ্ট আছে, তুমি জানো না সেটা। কারণ তোমাদের মাইন্ডসেট এরকম হয়ে গেছে যে আমার কনসেপ্ট নাই, আমি খালি, অনেকেরই মানসিক এটা, যে যখনই বলা হয় কনসেপ্ট না থাকলে পারবে না, অনেকেই বাই ডিফল্ট আগে আগ বাড়িয়ে বলে তাইলে আমার তো কনসেপ্ট আমি পারবো না। এরকম না, তোমাদের অনেক কনসেপ্ট অলরেডি আছে, এটা জাস্ট একটু নার্চার করা লাগবে, বুঝছো কিনা? এবং সেই কনসেপচুয়াল জিনিসগুলো দিয়ে প্র্যাকটিস করা লাগবে। সব থেকে ইম্পর্টেন্ট সাস্টের জন্য ভালো করার গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে নিজে থেকে সলভ করতে পারতে হবে। নিজে থেকে সলভ করা মানে কি, কোনো সলিউশন না দেখে একটা প্রশ্ন দেখলাম, এই যে যেমন ধরো এখানে যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এখনই দিচ্ছি এক্সাম্পলটা। এই যে ধারার ম্যাথটা, কই গেল ধারার ম্যাথটা? এখানে ছিল না? ধারার ম্যাথটা গেল কই? না, এটা ফিজিক্স চলে আসছে না? ধারার ম্যাথটাতে আমি একটু আসি, এটা খেয়াল করবা যেটা বলতে চাচ্ছি। যেমন ধরো এই ম্যাথটা যখন আমি তোমাদের প্রশ্নে দেই, তখন পর্যন্ত আমি প্রশ্ন নিয়ে চিন্তা করি নাই, আমি ভাবছি এটা ধারার ম্যাথ, কঠিন ম্যাথ হিসেবে দিয়ে দিলাম। আমি তোমাদের এটা নিয়ে কথা বলার সময় খেয়াল করছি এটা আসলে অতটা কঠিন ছিল না। এই যে যখন আমি এই কথাগুলো বলছি, তখন আমি নিজে নতুন করে দেখছি এটা, যে এটা তো মাত্র 19তম পদ বলছে। আমার তো আসলে এখানে সূত্র বানানোর দরকার নেই বা সূত্র জানানোর দরকার নেই, আমি জাস্ট সিম্পলি, এটা তো একটা, বা বিভিন্ন পত্রিকাতে যে বিভিন্ন পাজল দিত না, সেরকম একটা প্রবলেম, এটা সিম্পল প্রবলেম, 2 3 3 5 4 7 5 9, তারপরে কি আসবে 6 11 7 13। এটা কিন্তু আমি অন স্পট আমার মনে হয়েছে এটা এখন দেখে। সো পরীক্ষার হলেও তুমি এরকম কিছু পাবা যেটা তোমার পরীক্ষার হলে অন স্পট মনে হবে। এবং সেই জন্য তোমার কি দরকার, একটা রিল্যাক্সড এবং কাম ব্রেইন দরকার, যেটা আমার ছিল, কারণ আমি তো পরীক্ষায় বসি নাই, আমি তো পরীক্ষা দিতে বসি না, আমি জাস্ট তোমাদেরকে সান্ত্বনা দিতে আসছি যে তোমার পারার কথা না। আমিও এটা সলভ করার জন্য বসি নাই। আমি ঠান্ডা মাথায় এমনি যখন চোখ পড়ছে, দেখলাম যেটা আসলে ওইভাবে কঠিন ম্যাথ ছিল না, এটা আসলে পারার কথা। ধারা মনে হলে এটা আসলে ধারার ওই অর্থে কঠিন ম্যাথ না। ধারার অবশ্যই কঠিন কঠিন ম্যাথ আমরা দেখছি 19-এ থাকতে, বাট এটা কিন্তু সেই অর্থে কোনো কঠিন ম্যাথ না। এটা আমরা জাস্ট নর্মালি ম্যানুয়ালি 19 পর্যন্ত আসতে পারলে ক্যালকুলেটর বসে বসে ইজিলি সলভ হয়ে যায়। তো এই যে ম্যাথটা, এই ম্যাথটা তুমি পরীক্ষার হলে এরকম একটা ম্যাথ পাইতেই পারো পরীক্ষায়, যেটা তোমার আসলে কনসেপ্ট না, তোমার আসলে এটাতে একটু অবজারভেশনটা দরকার, যে অবজার্ভ করতে পারছি এখানে, আসলে আমার ম্যাথমেটিক্যাল স্কিল না, আমার আসলে অবজারভেশনটা বেশি দরকার ছিল এখানে। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? তো এই রকম কিছু প্রশ্ন থাকবে, কিছু প্রশ্ন থাকবে যেমন ধরো এটা, এর মান কত হলে এটা এটার পরস্পর লম্ব হবে, দুইটা রেখায় পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, ঢাল 2 এর গুণফল -1। এটা আমরা খুব ভালো মতো পারি, এটা কিন্তু ডিরেক্ট পিওরলি সূত্রের কনসেপ্ট, সূত্রের ম্যাথ। এটা এটা কিন্তু সূত্রের ম্যাথ, এটা হচ্ছে অবজারভেশনের ম্যাথ, ঠিক আছে? এটা তুমি যদি গুরুমান লঘুমান ভালো মতো বুঝো, তোমার এটা পারার কথা, অথবা যেভাবে পারা সেটা পারবা। আহ এটা গুরুমান লঘুমান লাগবে না আসলে, তাই যেহেতু x+5² বসে আছে। দেখ, আমি এটা রেকর্ডে আলাদাভাবে বলবো, কোয়েশ্চেন অ্যানালাইসিস আমি করতে চাচ্ছি না এখন আসলে। তো তোমাদের মূলত এটা আমি বলতে চাচ্ছি যে শাস্ত্রের প্রশ্ন খুব কঠিন হয়, এটা শুনে আবার বেশি ভয় পাওয়ার কিছু নাই। আবার আমি বলতেছি প্রশ্ন অনেক সহজ হয়, তোমরা ভাবতে পারো, তোমরা অনেকে এটা ভেবে থাকো যে আমি শাস্ত্রে 4th হয়েছি, আমার কাছে মনে হয় এগুলো সহজ মনে হয়। আমার কাছে এত সহজ মনে হইতো না আসলে, বুঝছো? ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস করে করে, বা আমি পরীক্ষা দিচ্ছি 10 বছর আগে, 10 বছর আগের আমি আর 10 বছর পরের আমি অবশ্যই সেম না। তখনকার আমি অনেক কিছুই স্ট্রাগল করতাম যেটা পারতাম, পারার কথাও না আমার। এখন যেটা আমি অনেক সহজে পারি, তোমার ক্ষেত্রে সেম কথা সত্য। তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, 3 মাস পরে বা 4 মাস পরে যখনই পরীক্ষা হোক, এখন যেটা অনেক কষ্ট করে পারতেছো, 3 মাস পরে সেটা অনেক কষ্ট করে পারতে হবে, সেটা তুমি এমনিই পারবা। মানে এটা তোমার তখন ফ্লুয়েন্ট হয়ে যাবে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে।
সেকেন্ড কথা, যদিও আমি বলছি সাস্ট তোমাকে এনাফ সময় দেয়, স্টিল ইউ নিড টু বি ফাস্ট। বুঝছো কিনা? একদম গাধার মতো পরীক্ষায় বসলে তো একদম মানে কচ্ছপের মতো পরীক্ষায় পরীক্ষা দিলে তো আর তোমার আসলে এই কম্পিটিটিভ এক্সাম তো অবশ্যই সময় ম্যাটার করে। যদিও সাস্ট এনাফ সময় দেয়, স্টিল যখন তুমি পারবা না, মাথা গরম করবা, তখন কিন্তু ওই 1.5 মিনিটে তোমার কাছে অনেক কম মনে হবে। এটাও মাথায় রাখবা। বেশি সময় 1.28 সেকেন্ড মানে এটা না যে তোমার একদমই দুনিয়ার সব সময় দিয়ে দিচ্ছে, এরকম কিন্তু না। এটাও কিন্তু লিমিটেড টাইম। যখন তুমি প্রেশার মুভমেন্টে থাকো, তখন ওই 1.5 মিনিটটা তোমাকে 2 মিনিট দিলেও তুমি প্রেশার মুভমেন্টে ওইটাকে তোমার কাছে কম সময় মনে হবে। সুতরাং বাসায় প্র্যাকটিস করতে হবে। সময় বেশি দিচ্ছে মানে এটা না যে তোমার 24 ঘন্টা দিয়ে দিচ্ছে, সময় কিন্তু কমই ছিল তুলনামূলকভাবে অন্য ভার্সিটি থেকে বেশি। যে মোটামুটি ঠান্ডা মাথায় থাকবে, সে আনসার করে দিয়ে আসতে পারবে। কি বলছি বুঝতে পারছো কিনা? এখন তোমাদের করণীয় কি? এত কনসেপ্ট কনসেপ্ট নিয়ে কথাবার্তা, তোমাদের করণীয় হচ্ছে মূলত বইয়ে যে কনসেপ্ট গুলা দেয়া আছে সেগুলার সূত্রগুলা ভালো মতো। আর কনসেপ্ট বলতে আসলে অনেকেই অনেক কঠিন ভাবে কনসেপ্টকে নিয়ে আসে। কনসেপ্ট মানে হচ্ছে সূত্র পারা। একটা প্রশ্ন পড়লা, তুমি ধরতে পারছো এটা কোন সূত্র দিয়ে সলভ করা যাবে, সেটা হচ্ছে তোমার কনসেপ্ট। ঠিক আছে? যেমন ধরো, কিছু প্রশ্ন থাকে যেগুলো জ্যামিতিক প্রশ্ন। ঠিক আছে? কিছু প্রশ্ন থাকে যেগুলো জ্যামিতিক প্রশ্ন। জ্যামিতিক প্রশ্ন তোমার জন্য মাস্ট হচ্ছে ইমাজিনেশনটা ঠিক রাখা। ইমাজিনেশন না থাকলে জ্যামিতিতে ভালো করা টাফ। কিছু প্রশ্ন থাকে বীজগাণিতিক প্রশ্ন, বীজগাণিতিক নলেজ তোমার না থাকলে ভালো করা টাফ। কিছু প্রশ্ন থাকবে ফিজিক্সে, যেগুলো তোমাকে ইমাজিন করতেই হবে। ইমাজিনেশন না থাকলে তুমি ওখানে আটকাবা। তো এই ব্যাপারগুলা তুমি কখন শিখবা? যখন তুমি নিজে থেকে প্রবলেম সলভ করতে বসবা, নট আরেকজন সলভ করে দিচ্ছে। তখন সে যেমনি বলবো তেমনি তেমনি চলতেছো। ওইভাবে তুমি আসলে ফার্মের মুরগি হবে একটা, মানে বেটার ফার্মের মুরগি। আগে ছিল খারাপ ফার্মের মুরগি, এখন হবে বেটার ফার্মের মুরগি। ফার্মের মুরগিই থাকবা, পরীক্ষায় ভালো করতে পারবে না। বুঝছো কিনা? সেই জন্য অন্যের সলিউশন না দেখে বেটার হচ্ছে তুমি যদি একটা চ্যাপ্টার নিয়ে বসো। ধরো আমি ভেক্টর নিয়ে বসলাম, আমার টার্গেট থাকবে যদি আমার ইসাক স্যারের বই ভালো মতো সলভ না করা থাকে ইন্টারে থাকতে, আমার কাজ হচ্ছে ইসাক স্যারের সবগুলা ম্যাথ সময় ধরে নিজে থেকে সলভ করতে পারা। এটলিস্ট একটা চ্যাপ্টার পড়ার পরে 90% প্রবলেম তুমি নিজে সলভ করতে পারতেছো না, মানে তুমি আসলে কনসেপ্ট বোঝো নাই। নিজে থেকে 90% সলভ করতে পারা অনেক বিশাল একটা জিনিস। যদি সলভ করতে পারো, তাহলে মাথায় রাখবা যে এটা তোমার জন্য ভর্তি পরীক্ষায় কাজে লাগবে। আর আরেকজনের দেখে দেখে 100টা সলভ করার থেকে নিজে থেকে 20টা সলভ করা ভালো। নিজে থেকে 20টা আসলে অনেক কম হয়ে যায়, নিজে থেকে 50টা সলভ করা ভালো। মানে মূল কথা হচ্ছে পরিশ্রম তোমাকে করতেই হবে। আমি এটা বলবো না যে আরেকজনের দেখে দেখে 100টা করার থেকে নিজে থেকে একটা করা ভালো, এরকম বলবো না। আমি কিন্তু হিসাব করে কমাই বলছি, বেশিও কমাই নেই, 50টা বলছি। মানে কি, তোমাকে প্র্যাকটিস করতেই হবে, পরিশ্রম তোমাকে করতেই হবে, বাট একটু যদি ঠিক রাস্তায় করতে পারো, এটা তোমাকে ভালো এফিসিয়েন্সি দিবে। যেটা আরেকজনের দেখে 100টা করে ফেলছো, সেটা তোমাকে সেই এফিসিয়েন্সি দিবে না। আবার আরেকজনের দেখে 100টা করার পরে তুমি যদি 101 নাম্বারটা না পারো, সেটা থেকে কি বেটার না নিজে থেকে 20টা করার পরে 23 নাম্বারটা নিজে থেকে পারা? আর নিজে থেকে সলভ করতে গেলে তোমার ব্রেনের মধ্যে যে ওয়ারিংটা হবে, কি বুঝতে বুঝতে পারছো? ব্রেনের মধ্যে যে ওয়ারিংটা হবে, সেই ওয়ারিংটা তোমার ভর্তি পরীক্ষায় কাজে লাগবে প্রেশার হ্যান্ডেলিং এর জন্য। এটা তোমাকে আসলে কেউ সলভ করে দিয়ে শিখাতে পারবে না, এটা সম্ভব না শিখানো, এটা নিজে থেকে শিখতে হয়। এটা একান্তই তোমার নিজের স্কিল। তোমার ব্রেন তোমার, ভাইয়ার ব্রেন দিয়ে তো তুমি পরীক্ষা দিবা না। কোনো ভাইয়ার সলভ দিয়ে তুমি পরীক্ষা দিতে পারো না। তোমার ব্রেন নিয়ে তুমি বসবা পরীক্ষায়, তোমার ব্রেন, তোমার ক্যালকুলেটর, তোমার কলম আর তোমার হাত, এইটা তুমি নিয়ে বসবা। এখন আল্লাহ যতটুকু তোমাকে এলাও করে, এখন আল্লাহ তোমার এতটাও ইললজিক্যালি এলাও করবে না কিছু। আল্লাহ আল্লাহ তোমাকে কখনো আনফেয়ার অ্যাডভান্টেজ দিবে না। তুমি এমন কোনো বিশেষ আহ, কিছু হয়ে যাও না যে তোমাকে একটা বিশেষ অ্যাডভান্টেজ দেয়া লাগবে। তুমি যখনই লজিক্যাল কোনো জায়গায় পার্টিসিপেট করে যাবা, তোমাকে লজিক্যালি আগায় থাকতে হবে। এখানে তোমাকে স্পিরিচুয়ালি আমি বুস্ট করে দিব, তুমি পারবা, তুমি জিতবা বললে তুমি জিতে যাবে না। জেতার মতো সামর্থ্য থাকতে হবে। বুঝছো কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা মনে রাখবা। সো প্রথম কাজ, নিজে থেকে সলভ করতে পারতে হবে, নিজে থেকে চিন্তা করতে পারতে হবে। তোমাদের এই ধৈর্যটা অনেক কম, তোমরা খুব সহজেই একটা প্রবলেম না পারলে সলিউশন দেখা শুরু করো। এটা খুবই বাজে একটা গুণ। এই গুণ যতদিন থাকবে ততদিন ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে, এটা ধরে রাখো। এই গুণ যতদিন যতদিন তুমি দেখবা যে একজন সলভ দিচ্ছে, তোমার দেখতে ইচ্ছা করতেছে না সলভ, বা তুমি দেখবা না, একজন বলতেছে আমি সলভ দিই, তুমি বলো না আমি একটু দেখি, তখন বুঝলা তুমি ঠিক লাইনে আগাচ্ছ। অবশ্যই একটা সময় যাওয়ার পর তো তোমার সলভ কিছু সলভ তো দেখতেই হবে। কারণ তুমি যদি এমন হয় যে তুমি একটা জিনিস আহ, তুমি বাঁশ দিয়ে বিল্ডিং বানানোর পরে দেখলা তুমি রড নামে কিছুটা ছিল, হইতে পারে সেটা। বিল্ডিং বানায় ফেলে তুমি বাঁশ দিয়ে, বানানোর পরে দেখছো যে রড নামে একটা জিনিস ছিল যেটা দিয়ে আরো ভালো বিল্ডিং বানানো যায়। তো জানারও তো একটা ব্যাপার আছে। তুমি যদি কিছু না জানো, তাহলে তো কনসেপ্ট, তুমি তো আইকিউ দিয়ে আর বুদ্ধি দিয়ে আর চিকন বুদ্ধি দিয়ে কিছু করতে পারো। রড যদি থাকে আর তুমি তাকে না চিনো, তাহলে কেউ একজন লাগবে যে তোমাকে রড চেনাবে, সেটাও দরকার। আবার নিজে থেকে প্র্যাকটিস করাও দরকার। ক্লিয়ার কি বুঝাচ্ছি? আচ্ছা, এখন আসে আমি তোমাদেরকে কিভাবে পড়াবো। এটা আমি অলরেডি আমার সাস্টের ভিডিওতে বলছি, আমি সব বেচের ভিডিওতে এটা বলে থাকি, তারপরে তোমাদেরকে আমি একটু বলে দিই।
রুমে যারা আছে একটু বলো তো স্ক্রিন দেখা যায় কিনা। এই যে আমাদের টোটাল 2টা মডিউল আছে। আচ্ছা ঠিক আছে, আমরা মডিউল ওয়াইজ আগাবো। উদ্ভাসের যে স্টাইলে পড়ায়, ধরো উদ্ভাস কিভাবে পড়ায়, তোমাদের প্রতি সপ্তাহে ফিজিক্সের ক্লাস থাকে, ম্যাথের ক্লাস থাকে, কেমিস্ট্রি ক্লাস থাকে, P1 P2 P1 C1 M1 এরকম থাকে না, এরপর তার উপর উইকলি পরীক্ষা হয়। তো আমার মডিউল, আমার সিস্টেম হচ্ছে ডিফারেন্ট। আমি যেটা করবো, তোমাকে আমি এইভাবে আমি নিজে পড়তাম আর কি। যেভাবে আমি তোমাদের পড়াচ্ছি আমি নিজে সেভাবে পড়তাম। আমি একটানা ফিজিক্স পড়তাম কয়েকদিন, একটানা ম্যাথ পড়তাম কয়েকদিন, একটানা কেমিস্ট্রি পড়তাম কয়েকদিন। তো আমার তো কেমিস্ট্রি নাই এখন, আমি তোমাদের ফিজিক্স আর ম্যাথই পড়াবো। তো আমি ফিজিক্সকে টোটাল 5টা মডিউলে ভাগ করছি। টোটাল 5টা মডিউল এখানে, ফিজিক্স 1 2 3 4 5, 5টা মডিউলে 3টা 2টা 3টা এরকম করে চ্যাপ্টার আছে। দেখা যাচ্ছে মডিউলে কোনটাতে কি আছে। তো এগুলো তোমরা অবশ্যই, আমি তোমাকে এগুলো স্ক্রিনশট দিয়ে দিব, এগুলো তোমরা দেখবা কোন মডিউলে কি আছে। তো আমি প্রথমে তোমাদেরকে পড়াবো মডিউল 1 ফিজিক্স থেকে। মডিউল 1 শেষ হয়ে যাওয়ার পরে, এবং মাথায় রাখবা প্রত্যেকটা মডিউলের চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হবে। ভেক্টরের উপর পরীক্ষা হবে, নিউটনের মেকানিক্সের উপর পরীক্ষা হবে, ওয়ার্ক এনার্জির উপর পরীক্ষা হবে, এরপরে ক্লাস হবে। ভেক্টরের উপর ক্লাস হবে, নিউটনের মেকানিক্সের উপর ক্লাস হবে, ওয়ার্ক এনার্জির উপর ক্লাস হবে, ক্লাস শেষ। মডিউল 1 শেষ। আমরা চলে যাব ফিজিক্সের মডিউল 1 শেষ, আমরা চলে যাবো এখন ম্যাথের মডিউল 1-এ। ম্যাথের মডিউল 1-এ কি আছে দেখো তো, ম্যাট্রিক্স আর স্ট্রেট লাইন। আমরা স্ট্রেট লাইন আর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পড়বো। তো এইবার এখানেও সেম, ম্যাট্রিক্সের উপর একটা পরীক্ষা হবে, স্ট্রেট লাইনের উপর একটা পরীক্ষা হবে, তাদের উপর আলাদাভাবে ক্লাস হবে। ক্লাস যদি এখন লাগে দুইটা, দুইটা নিব, লাগে যদি একটা, একটাতে শেষ করে দিব। তিনটা লাগে তিনটা নিব। যদি মনে হয় যে লাইভ ক্লাস নিয়ে তোমাদের এনার্জি বেশি চলে যাচ্ছে, তখন আমি ওইটার সাথে রেকর্ডেড করে দিব। কারণ আসলেই সবকিছু লাইভে করতে হয় না, এটাও তোমাদের একটা কমন সেন্সের ব্যাপার, যে সবকিছু কেন লাইভে করতেই হবে, তাই না? কিছু ক্লাস থাকবে লাইভে, কিছু কিছু ক্লাস আমি বলবো ঠিক আছে। আমার এমন একটা ব্যাপার আছে, খেয়াল করবা। ক্লাস তো মনে করো নিলাম 2 ঘন্টা, 2 ঘন্টা এনার্জি যা যাওয়ার চলে গেছে আমাদের। এখন যদি আমি জোর করে তোমাকে অ্যাডভান্স 2 3টা ম্যাথ আরো রেকর্ড আমি দিতে চাই, ধরো আমি তোমাকে বললাম আর 10 মিনিট বসো, আমি শেষ করে দিচ্ছি, তখন কি আমি তাড়াহুড়ো করে শেষ করবো না? শেষ দিকে তো এনার্জি থাকে না কারোর। আমিও ক্লাসে এই কাজটাই করি, ধরো 2 ঘন্টা ক্লাস নিয়ে নিছি, আর কারো ধৈর্যই কোলাচ্ছে না, আমি বললাম ঠিক আছে আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি, তখন আমি তাড়াহুড়া করে 2 একটা প্রশ্ন স্কিপ করে হইলেও শেষ করে দিই। এটা না করে কি বেটার না, যে ওই অংশটা, পরের অংশটা 10 মিনিটে তাড়াহুড়া করার থেকে 20 মিনিটে রেকর্ডেড করে দেয়া? রেকর্ড তো তুমি দেখবাই, রেকর্ড তো দেখতেই হবে, তোমরা তো এই কালচারে এখানে ইউজ টু হয়ে গেছো। এটা আমি করবো, যে লাইভ ক্লাসে যদি টপিক শেষ না হয়, আমি, সময় তো আমাদের আবার কম, লাইভ ক্লাসে যদি টপিক শেষ না হয় আমি তোমাদেরকে সেটা জোর করে, নিজের উপরে জুলুম করে, তোমাদের উপরে জুলুম করে, আমার তো ক্লাস এইভাবে মানে গাধার খাটনি কাটা তো দরকার নাই, রিল্যাক্সে দেখতে হবে। তা আমি যদি দেখা যায় 2 ঘন্টা ক্লাসে শেষ হচ্ছে না টপিক, বাট বাকি আছে মনে করো 2 একটা টপিক, আমি সেটা রেকর্ড দিয়ে দিব। যদি রেকর্ড দেখে না বুঝো, পরে বলবা, পরে আবার বুঝাই দিব। জিনিসটাকে ডাইনামিক বানানো লাগবে, কারণ সবকিছুই একটা নর্মাল ফ্রেমওয়ার্কে চলা লাগবে, ব্যাপারটা এরকম না। আমরা ফ্রেমওয়ার্ককে নিজেদের মতো করে মডিফাই করে নিব। কি বুঝতে বুঝতে পারছো কিনা? এমন যদি কোনো টপিক হয় যেটা আমার লাগবেই তোমাকে বোঝানো, যেটা আমি তোমাকে লাইভেই বোঝাবো, কারণ বিশেষ টপিক, সেটা আমি তোমাকে লাইভে বোঝাবো। বা ধরো আমার মহাকর্ষ পড়াচ্ছি, শেষের দিকে মনে করো স্যাটেলাইটের ম্যাথগুলো আমি তোমাকে আর চাচ্ছি না লাইভে করাতে, স্যাটেলাইটের ম্যাথ আমি দিতেই পারি তোমাকে, বাট আমার যে অ্যাডভান্স ম্যাথগুলা, যেগুলো মনে করো আহ, শক্তি সংরক্ষণ নিয়ে কথাবার্তা, ক্যালকুলাস নিয়ে কথাবার্তা, সেগুলো আমি তোমাকে লাইভে করাবো। কি বুঝতে বুঝতে পারছো কিনা? বা ধরো সেকেন্ড দোলকের ম্যাথ, সহজ টপিক, আমি হয়তো সময় না করলে রেকর্ড দিয়ে দিব, তুমি রেকর্ড দেখলেও যা পড়তা আমার লাইভে করে তাই দেখবা, আলাদা কিন্তু কিছু না, আমার রেকর্ডে আমি দিব তোমাকে। বুঝছো কিনা? তো এইভাবে আমরা ম্যাথের মডিউল শেষ করব একটা, তারপর আবার উই উইল গো ব্যাক টু ফিজিক্সের মডিউল 2। এখানে আছে আইডিয়াল গ্যাস এবং থার্মোডাইনামিক্স। তারপরে আমরা যাব, এখানে কি একটু জুম করি, দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, আইডিয়াল গ্যাস থার্মোডাইনামিক্স, এই দুটা আলাদাভাবে সেম কথা, পরীক্ষা হবে, ক্লাস হবে। দেন আবার চলে যাবে ম্যাথের মডিউল 2-তে, সার্কেল এন্ড কনিক্স শেষ করব, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। দেন ফিজিক্সের, এইভাবে আমরা ব্যাক এন্ড ফোর্থ করে করে পুরো ফিজিক্স আর পুরো ম্যাথ শেষ করব। কি বলছি বুঝতে পারছো কিনা? এখন কথা হচ্ছে আমাদের হাতে সময় কতদিন আছে। উত্তর হচ্ছে আমরা তো এখনো জানি না। ফার্স্ট এখনো সার্কুলার দেয় নাই। জিএসটি থেকে আদৌ বের হবে কিনা সেটার কোনো গ্যারান্টি এখনো আমরা পাইনি। যদি সাস্ট জিএসটি থেকে বের হয়ে যায়, তাহলে তো সার্কুলার দিবে, আমরা জানবো কবে পরীক্ষা শুরু হচ্ছে। যদি সাস্ট জিএসটি থেকে বের না হয়, তাহলে আমরা জিএসটিতে তো থাকা লাগবে। সেক্ষেত্রে আমাদের আগের টার্গেটটা কে থাকবে? তোমরা যেহেতু সাস্ট স্পেশাল ব্যাচে পড়তেছো, তার মানে তোমাদের টার্গেটটাই সাস্ট। জিএসটিতে থাকুক সাস্ট আর না থাকুক, টার্গেট কিন্তু তোমাদের সাস্টই। তাহলে যদি জিএসটিতে সাস্ট থাকে, তোমরা যদি গতবারের জিএসটির প্রশ্ন দেখো, ফিজিক্স আর ম্যাথ, তোমরা দেখলে বুঝতে পারবা প্রশ্ন যথেষ্ট টাফ ছিল, এবং যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিছিল তারা ফিজিক্স আর ম্যাথের পার্টে ভালো করছে। সো উই স্টিল নিড টু প্রিপেয়ার ফর ইঞ্জিনিয়ারিং ওই লেভেলে, যেগুলো আমাদের কম সময়ের মধ্যে করতে পারার কথা। ঠিক আছে কিনা? সাস্ট আলাদা হোক অথবা না হোক, দুই ক্ষেত্রেই সাস্টের টার্গেট করে ফিজিক্স আর ম্যাথের প্রিপারেশন আমাদের কাইন্ড অফ সেম থাকবে। সাস্ট আলাদা না হলে আমরা পরীক্ষাগুলো নিব শুধুমাত্র ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দেয় যেরকম পরীক্ষা, কনসেপ্ট গুলা কিন্তু আমাদের সিমিলার কঠিনই থাকবে। আর জাস্ট যদি আলাদা হয়, তাহলে প্রশ্নগুলো থাকবে এমন যেখানে ক্যালকুলেটর ইউজ করা যায়।
আর কোনো পার্থক্য নাই। কেমিস্ট্রির ক্ষেত্রে কি হবে না হবে সেটা তো আমি কেমিস্ট্রির এক্সপার্ট না এই মুহূর্তে, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি কিছু বলতে পারি না, বাট ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে এটা বলতে পারি যে ফিজিক্সের ম্যাথ যদি শাস্ত্রের হাত থাকে শাস্ত্র অবশ্যই এখানে হিসাব রাখবে, শাস্ত্র অবশ্যই প্রশ্নের মধ্যে মডিফিকেশন নিয়ে আসে। তোমরা গতবারের প্রশ্ন দেখলেই বুঝতে পারবে ব্যাপারটা, প্রশ্ন কিন্তু সিমিলার স্টাইলেরই কঠিন। এবং প্রশ্নের যে পাতাটা, ওই পাতাটা দেখবা শাস্ত্রের অনেক বছর আগের যে শাস্ত্রের পরীক্ষার প্রশ্ন যেরকম থাকতো, 2 পাতায় মিলাইয়া 70টা প্রশ্ন, A3 কাগজ, সেম প্রশ্নই এখন হয়। আশা করি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। এখন কতদিন লাগবে কোর্স শেষ করতে ডিপেন্ডস অন সার্কুলার, ডিপেন্ডস অন সাস্ট, ডিপেন্ডস অন জিএসটি। তারা যদি সার্কুলার দিয়ে বলে যে পরীক্ষা হবে রোজার ঈদের পরে, তাহলে আমাদের পরীক্ষা হচ্ছে এপ্রিলে, তখন আমরা ওইভাবে আমাদের কোর্সটা সাজাবো। যদি পরীক্ষা হয় রোজার ঈদের আগে, যদি দিয়ে দেয় মার্চে, পরীক্ষা দিতেই পারে। এখন কে কার মাথায় কি ঢুকছে আল্লাহ জানে, যে যেমনি মন চায় এলোপাতারি পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে না। তো এইটা একটু মাথায় রাখতে হবে আমাদের। So, আমরা এখনো জানি না পরীক্ষা কবে হবে। পরীক্ষা যদি 2 মাস পরে হয়, আমরা সেই অনুযায়ী আমাদের শিডিউল টাইট করতে হবে। পরীক্ষা যদি 3 মাস পরে হয়, আমরা সেই অনুযায়ী আমাদের পরীক্ষার পড়াশোনার পরিমাণটা একটু রিল্যাক্সে পড়তে পারবো। ঠিক আছে কিনা? তো এখনো আমি ফাইনালি তোমাদেরকে আহ কত মাসের কোর্স বলতেছি না, আমি জাস্ট এটা বলবো তোমাদেরকে জিএসটি যেদিন হবে আমরা ওই হিসাব অনুযায়ী আমাদের সিলেবাসটা সাজাবো। ঠিক আছে? এখন আর মডিউল ওয়াইজ হিসাব নিকাশ সিমিলার থাকবে, এরকমই থাকবে মডিউল ওয়াইজ হিসাব নিকাশ, পরীক্ষা রেগুলার। আর আরেকটা কথা যেটা যেটা এই ব্যাচের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা এখন এই পাশে চলে আসি। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো কিরকম হবে আমি তোমাদেরকে বলে রাখছি। ক্লাসগুলো আমাদের কিরকম হবে? আচ্ছা, একজন প্রশ্ন করছে প্রিপারেশনের জন্য মেইন বইয়ের সাথে কোন বই ফলো করব। এটা আমি বলতেছি উত্তর একটু পরে। তার আগে আমি এটা বলে রাখি তোমাদেরকে, তো আমি আমি কিন্তু আমার ওই সাস্টের স্পেশাল ব্যাচের যে ভিডিওটা, ওই ভিডিওতে এই কথাগুলো বলে রাখছিলাম তোমাদের অলরেডি। সেটা কি ছিল একটু বলো তো। সেটা আমি বলছিলাম এটা, যে পরীক্ষা ক্লাসগুলো আমাদের কিরকম হবে, অনলাইন প্লাস অফলাইন। এটা তারাই টের পাবা অনলাইন আর অফলাইন যারা অফলাইনে ক্লাস করতেছো। যারা অনলাইনে আছে, এই যে 15 জন এখন অনলাইনে ক্লাস করতেছে, আর ছিল একটা আগে 17-18 জন, তারা তো সবকিছু অনলাইনে করবে। তো অফলাইনের ক্লাসগুলা আমি শুক্র শনিবারই নিব। অফলাইনের যে ক্লাসগুলো শুক্র শনিবারই নিব। আর অনলাইনের ক্লাসগুলো আমি শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতির যে কোনো 3 দিন অথবা 4 দিন আমি রাতে 10টার দিকে নিব। ওই ক্লাসগুলো জুমে হবে। যারা অনলাইন যারা অনলাইনে আসো যারা অনলাইনে আছে, তারা তো অনলাইনে আমি এখন শুক্রবারে ক্লাস নিলে এরকম বিকাল 3টায় ক্লাস নিবো আমি। তারা তো হ্যাঁ, শুক্রবারে ক্লাস নিলে আমাদের অফলাইন ক্লাসগুলো বিকাল 3টায়, যারা অফলাইন আছে আসবা, যারা অনলাইন আছে তারা জুমে জয়েন করবা। আর রাতের ক্লাসগুলো তো রাতে সবার জন্য সেম, অফলাইনে যারা আসো অনলাইনে যারা আছে সবার টাইম সেম থাকবে, জুমে ক্লাস হবে। ঠিক আছে? এখন আমি ক্লাসটা কবে থেকে শুরু করতে যাচ্ছি একটু বলে দিই। তোমাদের কি মনে হয় কবে থেকে ক্লাস শুরু করে দেওয়া উচিত? তোমরা তো অলরেডি প্রিপারেশন নিচ্ছ, এমন তো না যে কেউ এখনই শুরু করছে পড়াশোনা, এমন তো না, সবাই অলরেডি প্রিপারেশনের মধ্যেই আসো। তো আমি মনে করতেছি আমি আরো 1 সপ্তাহ পরে ক্লাস শুরু করি। সার্কুলারটা মনে হয় 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাব। তারপরে যদি প্ল্যান করে শুরু করতে পারি সেটা বেটার হয়। আর যদি এর মধ্যে মনে করি যে ক্লাস শুরু করে দিতে যাচ্ছি, আমি তো গ্রুপে আসি, আমি তো গ্রুপে জানাই দিব। ঠিক আছে? তাহলে তোমাদের নেক্সট ক্লাস ধরে রাখো নেক্সট ফ্রাইডে। আর যদি এর মধ্যে সার্কুলার দিয়ে দেয় তাহলে আমরা আগেও শুরু করতে পারি। আর যদি সার্কুলার না দেয় তাহলে নেক্সট ফ্রাইডে থেকে আমি শুরু করিয়ে দিব। সার্কুলার জন্য তো আমরা তো আর ধরো এইচএসসি দেওয়ার পরে তো আর কারো সার্কুলার জন্য ওয়েট করে নেই ভর্তি পরীক্ষা পড়া শুরু করার জন্য, তাই না? তখন তো আমরা ভর্তি করে এইচএসসি শেষ করে শুরু করে দিয়েছিলাম না। এখনো যদি শুক্রবারের মধ্যে তারা সার্কুলার দিয়ে দেয়, জিএসটি তে থাকবে কি না থাকবে ফাইনাল জেনে দিয়ে আমরা শুক্রবার থেকে শুরু করব, না দেয় তাহলে শুরু করে দিব। বাট 1 সপ্তাহ ওয়েট করে যাচ্ছি, কারণ ওই অনুযায়ী আমি আমার সিলেবাসটা সাজাবো আর কি। আমি কিভাবে পড়াবো, কত লেংথে পড়াবো, এই ব্যাপারটা ঠিক করতে হবে তখন। ঠিক আছে কিনা? আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? হ্যাঁ, ওটা তো আছে। ওই ব্যাচগুলো ওই ব্যাচের জায়গা আছে, যে ব্যাচগুলো রানিং আছে সেই ব্যাচগুলো আছে। তোমাদের কালকে আছে। কালকে তোমরা কখন আসবা? 11:30টায়। যে টাইমে ক্লাস তোমাদের সেই টাইমে তোমরা আসবে। শুক্রবারে ক্লাস থাকবে মাস্ট, এই ব্যাচের ক্লাস শুক্রবারে থাকবে। আর বাকি ক্লাসগুলো অনলাইন, এই যে 3টার সময় থাকবে। বিকালে তো ক্লাস রাখলেই ভালো হয় আমার মনে হয়, সবাই খাওয়া দাওয়া করে আসতে পারলা। জুম্মা টুম্মা যারা পড়বা তারা তো নামাজ টামাজ পড়ে আগে আসা আসলে টাফ হয়ে যায় একটু, রিল্যাক্সে আসতে পারবা 3টার সময়। আর শীতের দিন আছে, গরমের সমস্যা আশা করি এখন আর থাকবে না। সো তোমাদের অফলাইন ক্লাসগুলো রেগুলার বেসিসে শুক্রবারে হবে, যেদিন আমি সামনাসামনি তোমাদের ক্লাস নিব। আর অন্যান্য ক্লাসগুলো অনলাইনে হবে, যেটা আমি তোমাদের রাত্রে 10টায় নিব। সেটা শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি, অথবা 3 দিন বা 4 দিন, যখন যেরকম লাগে আমি নিব ক্লাস। ঠিক আছে কিনা? আর সবার বাসায় মোটামুটি কাছাকাছি আছে, খুব বেশি দূরে কেউ থাকো না। তাহলে ক্লাসে আসার চেষ্টা করবো। অফলাইনে আসলে একটু তোমরা মনে করো যে অফলাইন তো অফলাইনই, এটা বুঝতেছোই। আজকেও বুঝতে পারছো আসলে অফলাইন না আসলে কি মিস করতে হয়। So, যারা আসে না তারা মিস করছে অবশ্যই। একটা কাজ করো, আমার কাছে মনে হয় যেটা তোমরা করলে ভালো হচ্ছে, সেটা হচ্ছে উদ্ভাসের বই তো সবার কাছে কম বেশি আছে।
উদ্ভাসের যে কোশ্চেন, কি বলে এটাকে, ফার্স্টের জন্য যদি প্রিপারেশন নাও, উদ্ভাসের যে প্র্যাকটিস বুক আছে সেটা চ্যাপ্টার শেষ করে ফেলো, তাই তো হয়। ফার্স্টেরটা লাগবে কেন? ইঞ্জিনিয়ারিং এটা সলভ করো, এমসিকিউ তো এমসিকিউ, ক্যালকুলেটর দিয়ে করতে হবে, তাই না? তোমরা যেটা করতে পারো এখন সেটা হচ্ছে ওই যে আগের বছরগুলোর সিকিউরিটির প্রশ্নগুলো, স্টুয়েটের প্রশ্ন, রুয়েটের প্রশ্ন, কুয়েটের প্রশ্ন, সাস্টের প্রশ্ন নিয়ে আসো। নিয়ে আসতে তো সমস্যা নাই, নীলক্ষেত থেকে অর্ডার করলে তো বই পাবা, এগুলো দেখতে থাকো। ঠিক আছে, আর সাথে সাথে যদি এখন মনে করো যে চ্যাপ্টার ওয়াইজ দেখতে চাও, তো উদ্ভাসের বইগুলো আছে অলরেডি। উদ্ভাসের যে চ্যাপ্টার ওয়াইজ যে প্র্যাকটিস প্রবলেম গুলো, সেগুলো কিন্তু মূলত তোমাদের ওই বোর্ডের বইগুলো থেকেই নেয়। তো একটা জায়গায় গোছানো আছে, বইয়ের পাতার কোয়ালিটি ভালো, সেখান থেকে সলভ করো। আর অবশ্যই এটা মাথায় রাখবা, যেখান থেকে সলভ করো সময় ধরে সলভ করবা। কারণ তোমাদের এখানে কনসেপ্ট প্লাস প্র্যাকটিস এর পাশাপাশি তোমাদের যেটা লাগবে, তোমরা তো মানে একটা ম্যাথ, এটাও সত্য কথা যে আমি যদি তোমাকে একটা ম্যাথ দিয়ে বলি 2 ঘন্টার সময়, তুমি কিন্তু কাইন্ড অফ মিলাই ফেলতে পারবা কোনো না কোনো ভাবে। সময় কম হইলে কিন্তু মেইন ঝামেলাটা হয়। মেইন ফ্যাক্টর কিন্তু পরীক্ষা, ভর্তি পরীক্ষার সময়টা থাকে। আমি যতই বলি না কেন শাস্ত্রের সময় বেশি দেয়, স্টিল সেটা তোমার কম পড়ে যাবে যদি তোমার পেপার প্রেশারে পড়ে যাও। ওই 1.5 মিনিটে তোমার কাছে আসলে ভালো সময় মনে মনে হবে, সময় অনেক কম। তুমি দেখবা পরীক্ষার হলে বসতে বুঝতে পারবা সময়টা কমই লাগবে তোমার কাছে। তো যেটা করবা, যখনই পরীক্ষায় বসবা প্রিপারেশন নিতে, বাসায় যখন প্র্যাকটিস করবা, তখন অবশ্যই সময় ধরে প্রিপারেশন নিবা। সময় ধরে যাই করো, মানে ইসরাক স্যারের বই সলভ করতে বসছো না, ইসরাক স্যারের ইসরাক স্যারের ভেক্টরে মনে করে 110টা ভেক্টর প্রবলেম আছে, 110টা। ঠিক আছে, এই মুহূর্তে তো এখনো সাস্ট আলাদা হয় নাই। সাস্ট যদি আলাদা হয়েও যায়, সাস্টের সময় কিন্তু 1 মিনিট আর 28 সেকেন্ড করে থাকতো। তুমি 1 মিনিট 28 সেকেন্ড ধরে করো না, তুমি করবে 1 মিনিট ধরে। তাহলে 110টা প্রশ্নে কত মিনিট হইলো? 110 মিনিট। এখন আমি যদি বলি জিএসটি তে থাকবে সাস্ট, তাহলে তো সময় এরকম 34 সেকেন্ড করে। তখন তুমি কি করবা? 30 সেকেন্ড ধরে সলভ করবা। সময়টা কমায় রাখলে কিন্তু লস নাই, সময় কমায় সলভ করো, সময় বেশি দিলে তোমার জন্য এটা ভালো। ঠিক আছে, তো ইন জেনারেল যদি সাস্ট আলাদা হয়ে যায়, তাহলে আমরা 1 মিনিট সময় ধরে ধরে ম্যাথ করব। তখন ম্যাথটা একটু কঠিন থাকবে আর কি, তখন আমি তোমাদেরকে ইসাক না বলে বলবো তুমি এখন চুয়েটের এমসিকিউ গুলা সলভ করো সময় ধরে, কুয়েটের গুলো সলভ করো সময় ধরে। সেক্ষেত্রে আমি সেটা বলবো। আর যদি জাস্ট সময়টা কম থাকে, সেক্ষেত্রে আমি বলবো ইসাকের গুলো সলভ করো, দেন আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাবো। ঠিক আছে, বাট যেটাই করো না কেন, শাস্ত্রের ক্ষেত্রে যেহেতু ফিজিক্স আর ম্যাথটা একটু টাফ আসে, তোমাকে দিন শেষে ইঞ্জিনিয়ারিং এর গুলা সলভ করতে পারতে হবে। বুঝছো কিনা? তো ওই রকম ভাবে প্রিপারেশন নিতে হবে তোমাদের, যদি যদি তোমরা চাও উপরের দিকে থাকতে। কারণ জিএসটি তে তুমি তো খালি চান্স পাইলে তো তুমি চান্স পাচ্ছ না, তোমাকে তো উপরের দিকে থাকা লাগবে। তুমি যদি এখন সিএসসি চাও, তোমাকে ডেফিনেটলি 200-এর ভিতরে থাকা লাগবে জিএসটি তে। গতবার কিন্তু সেম কাহিনী হয়েছে, যে স্টুডেন্ট আমার 238তম হয়েছিল, সে সাস্টের সিএসসি পায় নাই, সে পাইছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। 238-এর আগেই সাস্টের সিএসসি শেষ। বুঝছো? তুমি যদি এখন টার্গেট করো সিএসসি, তাহলে তোমার অবশ্যই এই রেঞ্জে থাকা লাগবে। যদি তুমি চাও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো, তাহলে তোমাকে ডেফিনেটলি তোমাকে 1000-এর ভিতরে থাকাই লাগবে মাস্ট জিএসটি তে। সাস্ট হইলে সেটারটা পরে দেখা যাবে। বোঝা গেছে কিনা? এখন তোমাদেরকে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে, জিএসটি হোক অথবা সাস্ট হোক, যেটাই হোক না কেন, তোমাকে ভালো করার জন্য তোমাকে টপ 1000-এ থাকাই লাগবে। মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে যাবে 1000-এর ভিতরে থাকলে। সে 1000-এর ভিতরে থাকার জন্য কিন্তু অনেক অনেক কম্পিটিশন করতে হবে, সত্য কথা। তাহলে তোমার টার্গেট যেহেতু উপরের দিকে, যেহেতু তোমাদের টার্গেট সাস্ট, ডেফিনেটলি তোমরা জিএসটির উপরের দিকে স্টুডেন্ট হওয়ার কথা। তো সেটাও যদি প্রিপারেশন নাও, তাহলেও তোমাদের অনেক বেশি পড়াশোনা করতে হবে। তোমরা কিন্তু জাস্ট চান্স পাওয়ার জন্য আসো নাই, এটা তোমরা ধরা খেয়ে গেছো এখন সাস্টের স্পেশাল ব্যাচে ভর্তি হয়ে। সাস্টের স্পেশাল ব্যাচে ভর্তি হচ্ছে মানে কি? সাস্ট তোমাদের টার্গেট। তার মানে জিএসটি যদি হয়, সাস্ট যদি আলাদা না হয়, স্টিল সাস্ট তোমাদের টার্গেট। তাইলে তোমাদের টার্গেটটা কি? জিএসটি তে টপ 1000-এর মধ্যে থাকা। সেই ক্ষেত্রে তোমাদের পড়াশোনার লেভেলটা ওইভাবেই থাকা লাগবে, যেভাবে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের প্রিপারেশন হয়। কারণ গতবারেরটা খেয়াল করে দেখো, তারা ভালো করছে যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিছিল, তারা ভালো করছে। যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন অতটা বেশি নেয় নাই, বাট বায়োলজিতে অনেক ভালো করছে, ব্যালেন্স করে ফেলছে। ঠিক আছে কিনা? বুঝতে পারছো কি বলছে? তো এইটা একটু মাথায় রাখবা, পড়াশোনা করতে হবে। আর ক্লাস শুরু করবে 1 সপ্তাহ পরে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু জানাই দিব। কিভাবে পড়াবো সেটা বলে দিলাম, অনলাইন অফলাইন মিলিয়ে পড়াবো। পরীক্ষাগুলা এই টেস্ট ম্যাচে যেভাবে আজকে নিলাম সেভাবেই নিব পরীক্ষার প্রশ্ন, পরীক্ষাগুলো। আর অনলাইন অফলাইন একদিন থাকা দরকার, তাই অফলাইনে ক্লাস দেবো। যদি আমার মনে হয় যে অফলাইনে আমি শনিবারেও ক্লাস দিতে যাচ্ছি, আমি শনিবারেও ক্লাস দেবো, শুক্র শনিবারে ক্লাস দেবো অফলাইনে। আর অন্য 2 দিন বা 3 দিন আমি অনলাইনে ক্লাস দেবো। কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন নাই? কাটমার্কের ব্যাপারে আসলে কোনো আইডিয়া দেওয়া সম্ভব না। সার্চ যদি আলাদা হয়ে যায়, কোনো বছর এমন হয় যে 70-এর মধ্যে তুমি কাটমার্ক মানে চান্স পাওয়ার জন্য, চান্স পাওয়ারটাই তো, তাহলে তুমি দেখা যাবে অনেক ক্ষেত্রে 70-এর মধ্যে তুমি 25-26 পেয়েও তুমি চান্স পেয়ে যাবে। যদি প্রশ্ন ওইরকম হয়, যে প্রশ্ন আজকে সলভ করছে সেই প্রশ্ন না, যদি ওই সময়টাতে ওই প্রশ্ন যেরকম লাগতো ভাইদের কাছে, সেরকম প্রশ্ন তোমাদের কাছে যখন লাগবে, দেখবা পরীক্ষার হলে বসে,
তখন বুঝবা যে কাটমার্ক অনেক কম। 25-26 পাইলেও চান্স পেয়ে যায়। চান্স পাওয়া যায় মানে কিন্তু আমার সিএসসি পাই গেছে এরকম না, চান্স পাইছে। সেক্ষেত্রে তোমার মনে করো তুমি যদি 50-এর আশপাশ থাকো এই ক্ষেত্রে, তাহলে তুমি সিএসসি পাবা বা উপরের দিকে সাবজেক্টগুলো পাবা। মানে দিন শেষে তোমার প্রশ্ন কঠিন হোক আর সহজ হোক, তোমাকে মার্কস ভালো পাওয়া লাগবে উপরের দিকে সাবজেক্ট পাওয়ার জন্য। আর কাটমার্কটা কম থাকবে যদি প্রশ্ন বেশি কঠিন হয়, কাটমার্ক একটু বেশি হবে যদি প্রশ্ন একটু সহজ হয়। বুঝছো কি বলছি? আর এই 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 মার্কিংটা আসলে ফিক্স না, এটা আসলে ইয়ার টু ইয়ার ভেরি করে। ইনফ্যাক্ট আমরা আসলে সাস্ট আসলে ওইভাবে মার্ক প্রকাশও করে না, মানে ওইভাবে যে কোন পজিশনের কে কত পাইছে সেটা আসলে বলে না। একদম কত মার্কে লাস্ট ঢুকছে সেটা একটু সেটা খবর দেয়। আর একদম হাইয়েস্ট কে কত পাইছে সেটা বলে, মাঝখানে কারো মার্কস বলে। ডিউতে যেরকম সবার মার্কস জানা যায়, সাস্ট এরকম ভাবে মার্কস জানা যায় না। তো এইভাবে আসলে বলা যায় না কত পাইলে তুমি সেফ আছো। একটা আন্দাজ, ম্যাক্সিমাম আর মিনিমাম দিয়ে দেয়, এর ভিতরে তুমি কত পাইছো তুমি জানো, তুমি আন্দাজ করতে পারবা। ওই অনুযায়ী তোমার পজিশন তুমি জাজ করতে পারো যে এত পাইছি মনে হয় আমার পজিশন এত আসছে। বুঝা গেছে কিনা? সো কাটমার্ক ভেরিস উইথ ডিফিকাল্টি অফ প্রবলেম, এটা আসলে ফিক্স না। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রশ্ন যদি খুব হার্ড হয়, দেখো শাস্ত্রের ইতিহাসে কিন্তু এরকম হয় না যে কখনোই যে প্রশ্ন কঠিন হয়েছে আর 70-70 পেয়ে গেছে, এরকম তো হয় নাই। 70-এ ওই 50-55 পর্যন্ত ম্যাক্সিমাম গেছে। যখন শেষের দিকে, যে শেষের দিকে এই প্রশ্নগুলো শাস্ত্র একটু সহজ করে ফেলছিল, 19-20-এর দিকে যে প্রশ্নটা, 18-19 দিকে যে প্রশ্নটা, ওই সময় কিন্তু প্রশ্ন একটু সহজ ছিল। সেই ক্ষেত্রে তখন দেখা গেছে 70-এর মধ্যে 60-এর উপরে বাণী মেরে দিছে। তখন প্রশ্নটা সহজ ছিল সেই জন্য। বাট যদি আগের মতো প্রশ্ন করে, তাহলে কিন্তু এই 60টা নেমে তোমার 50-49 এরকম হয়ে যাবে। সেটা তোমাদের কনসার্ন তো না আসলে। প্রশ্ন কঠিন হলে কাটমার্ক কমবে, প্রশ্ন কঠিন হলে সহজ হলে কাটমার্ক বাড়বে। প্রশ্ন কঠিন হলে হাইয়েস্ট কম হবে, প্রশ্ন সহজ হলে হাইয়েস্ট বেশি হবে। তুমি প্রিপারেশন নাও, তোমার প্রিপারেশন অনুযায়ী তুমি পরীক্ষা দেবা। ম্যাক্সিমাম কত তা দিয়ে তোমার কিছু আসে না। তুমি যে প্রিপারেশন নিয়ে যাবা, তুমি সেই প্রিপারেশন অনুযায়ী তোমার মার্কস পাবা। এখন তুমি যদি মিডিয়াকার মার্কস পাও, তুমি মিডিয়াকার সাবজেক্ট পাবা। উপরের দিকে মার্কস পাও, উপরের দিকে সাবজেক্ট পাবা। এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ফিজিক্স আর ম্যাথ দিয়ে তুমি র্যাঙ্ক ভালো পাবা না। ফিজিক্স আর ম্যাথ তোমাকে চান্স নিশ্চিত করবে। তুমি যদি ফিজিক্স ম্যাথ মোটামুটি ভালো করতে পারো, তোমার চান্স তুমি শেয়ার করতে পারলা। আর যদি কেমিস্ট্রিতে ভালো করতে পারো, তাহলে তোমার র্যাঙ্ক ভালো আসবে। কেমিস্ট্রিতে ভালো করা ছাড়া তুমি র্যাঙ্ক ভালো পাবা না। র্যাঙ্ক যদি ভালো চাও, যদি ফার্স্টে সিএসসি চাও, তাহলে তোমার অবশ্যই ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি তিনটাতেই ভালো করতে হবে। সাথে তো ইংলিশ আছেই। ইংলিশে মোটামুটি যে যতটুকুই পারো সেটা দিয়ে কভার করে ফেলতে পারবো। বাট কেমিস্ট্রিতে একটু খেয়াল রাখো। কেমিস্ট্রি কিন্তু না পারলে, মানে কেমিস্ট্রি অতটা কঠিন আসে না। কেমিস্ট্রি কিন্তু পারার হাতের নাগালের মধ্যেই থাকে। বাট ফিজিক্স ম্যাথের মধ্যে কেমিস্ট্রি কঠিন না আসলেও কনসেপ্টের প্রশ্ন তো আসি অবশ্যই। বাট কেমিস্ট্রি তুমি যদি ভালো না করতে পারো, তুমি র্যাঙ্ক পাবা না। ফিজিক্স ম্যাথে ভালো করলে বা ফিজিক্স ম্যাথ দিয়ে তুমি যদি পার পেতে চাও, তোমার চান্স হয়ে যাবে। কেমিস্ট্রিতে ভালো করলে তোমার র্যাঙ্ক আসবে। বুঝছো কিনা? তাহলে কেমিস্ট্রি পড়তে হবে, ফিজিক্স ম্যাথ ভালো মতো পারতে হবে, কারণ পরীক্ষায় মেইন চ্যালেঞ্জটা ফিজিক্স আর ম্যাথ দিয়ে হয়। আর কেমিস্ট্রিতে ভালো করতে হবে, কারণ তোমার র্যাঙ্ক লাগবে। বুঝছো কিনা? আর যদি জিএসটিতে থাকো, তাহলে তো সেক্ষেত্রে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, সাথে তো বায়োলজিও আছে। সেক্ষেত্রে এই ঝামেলাটা অ্যাড হবে তোমাদের সাথে। যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট, তাদের জন্য একটা ঝামেলা। আর যাদের মেডিকেল টার্গেট ছিল বা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল, তাদের তো বায়োলজি ভালো আছে, তার এই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাবা। ঠিক আছে কিনা? আমি আশা করি বুঝাইতে পারছি। কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, একজন প্রশ্ন করছে রেকর্ডেড ক্লাস কই পাবো? রেকর্ডেড ক্লাস কই পাবো তোমরা বলো। রেকর্ডেড ক্লাস আমি দেখাই দিই, গুগল ক্লাসরুমে পাবা। তোমাদের এখন ক্লাসরুম আমি ওপেন করে নাই, তাই তোমরা কিছু দেখতে পারতেছো না এখনো। এই যে ক্লাসরুম, আমি জাস্ট দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে অলরেডি যেটা রানিং ব্যাচ, ডিইউজিএসটি যে ব্যাচটা, সেই ব্যাচটার এটা হচ্ছে গুগল ক্লাসরুম। তোমরা গুগল ক্লাসরুম প্লে স্টোর থেকে ইনস্টল করে ফেলতে পারবা। ইনস্টল করে নিও এটা। এই যে দেখো এখানে সবকিছু, এই যে ভেক্টরের ক্লাস, ভেক্টরের এক্সামের সলভ, ভেক্টরের ক্লাস, নিউটনের মেকানিক্স এর জিনিসপত্র, ওয়ার্ক এনার্জি, আইডিয়াল থার্মোডাইনামিক্স, গ্র্যাভিটেশন, ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, পিরিয়ডিক মোশন, ফিজিক্যাল অপটিক্স, এগুলো আমাদের শেষ। তো সবকিছু দেখো রেকর্ড দেয়া আছে, রেকর্ড, এক্সাম সবকিছু এখানে দেয়া আছে। ঠিক আছে? তোমরাও সিমিলার স্টাইলেই এগুলো সব পাবা। জাস্ট যখন আমি এগুলো ওপেন করবো, তখন তোমাদেরকে আমি তার লিঙ্ক দিয়ে দিবো, তোমরা জয়েন করে ফেলবা। দেখো ভিতরে ঢুকে এই যে পাওয়ার এক্সাম, এই যে এক্সামের লিঙ্ক দেওয়া আছে, তারপরে এক্সামের সলভ দেওয়া আছে। এই যে এখানে ক্লাস 1-এর লিঙ্ক, এই যে ক্লাস 1-এর লিঙ্ক, ক্লাস 1-এর পিডিএফ। নর্মালি তোমরা যেভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পেয়ে থাকো, ক্লাস পাবা, ক্লাসের রেকর্ড পাবা, ক্লাসের পিডিএফ পাবা। পরীক্ষা দিব, পরীক্ষার লিঙ্কটাও রাতের মধ্যে পেয়ে যাবা। আবার পরীক্ষা দিতে চাইলে দিতে পারবা। পরীক্ষার পিডিএফটাও পাবা, যাতে পরীক্ষা দেওয়ার পরে প্রশ্নগুলো একবার দেখতে পারো, সেটাও পাবা। পরীক্ষার সলিউশনটাও পাবা, ভিডিওটা। ঠিক আছে? কোনো কিছু বাদ যাবে না। ক্লাসে যা পাবা তার সবকিছুই রেকর্ডেড থাকবে। এক্সাম হোক, এক্সামের সলিউশন হোক, ক্লাস হোক, যাই হোক, সবকিছু থাকবে। ক্লাসের পিডিএফটাও সেভ থাকবে। ভাইয়া বুঝে গেছে কি? হ্যাঁ ভাই বলো। ভাইয়া মানে আমি তো একজন সেকেন্ড টাইম, আর আমি হ্যাঁ, ভার্সিটি কো কোয়েশন ব্যাংক সলভ করছিলাম। তো আচ্ছা, ভার্সিটি কো কোয়েশন ব্যাংক পরে যেটা মনে হয়েছে, হ্যাঁ, এটাতে মানে
চট্টগ্রামেরও প্রিপারেশন হবে, জাহাঙ্গীরনগরেরও প্রিপারেশন হবে, মানে একটা কম্বাইন্ড একটা সাবজেক্ট। আর জাহাঙ্গীরনগরের জন্য যে ক্রাইটেরিয়া, হুম। সাস্টের জন্য যে ক্রাইটেরিয়া, এটা তো মানে ডিফারেন্ট। সাস্টে তো ক্যালকুলেটিভ প্রশ্ন বেশি আসে, কিন্তু যে ভার্সিটি যে কোয়েশ্চেন ব্যাংক আছে না, ওইটাতে ক্যালকুলেটিভ প্রশ্নের তুলনায় মানে দেখলাম যে থিওরি বেসড প্রশ্ন আছে। মানে আমার আচ্ছা, কাছে মনে হয়েছে যে জিএসটির জন্য ভার্সিটি কোটা মানে মনে হয়েছে না মানে পারফেক্ট বই। এখন কি আমি সিকিউরিটির প্রশ্ন বা কোনটা মানে ইসাক স্যারের বইয়ের পাশাপাশি কোন বইটা পড়লে ভালো হবে? আচ্ছা। একজন প্রশ্ন করছে কি শোনো, সে প্রশ্ন করছে যে ভার্সিটি ক, তুমি কি ডিউ ক ইউনিটের কথা বলছো না? ডিউ ক। হ্যাঁ, মানে উদ্ভাস থেকে যে ভার্সিটি হ্যাঁ কোর হ্যাঁ, জন্য যে কোচিং করলে যে বইগুলা দেয়, ওইগুলাতে বুঝতে মানে পারছি। কমন সব প্রশ্ন আচ্ছা থাকে, আচ্ছা, ও বলছে যেটা জাহাঙ্গীরনগরের জন্য থাকে। ভার্সিটি এই ইউনিটের যে বইগুলো উদ্ভাসের, সেগুলোতে তো তুলনামূলকভাবে একটু কম কঠিন প্রশ্ন থাকে। সেটা দিয়ে জিএসটি কাভার হয় না, কারণ জিএসটির ফিজিক্সটা কিন্তু যথেষ্ট টাফ ছিল গতবার। তো এই জন্য আমি তোমাদেরকে কি বলে রাখছি একটু আগে, সিকিউরিটির এমসিকিউ প্রশ্নগুলো দেখতে। বুয়েটের আগের যে এমসিকিউ, প্রিলিমিনারি এমসিকিউ না, বুয়েটের ভর্তি পরীক্ষার যে এমসিকিউ গুলো ছিল আগে, যখন এমসিকিউ রিটার্ন দুইটাই হইতো, তখনকার যে এমসিকিউ গুলো সেগুলো দেখতে হবে, সেগুলো দেখবে। তুমি কি বুঝতে পারছো? একটু আগে কিন্তু আমি এই কথাই বলছি, ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউ গুলো দেখতে হবে তোমাদের, তাহলে তোমরা একটু রিল্যাক্স থাকতে পারবা। এখন হচ্ছে বিষয় হচ্ছে মানে ভার্সিটি কো প্লাস সিকিউরিটি মানে দুই বইটাই তো একটু সলভ করা টাফ হয়ে যাবে। মেইনলি টার্গেট থাকবে যে ইসাক তোমার যদি স্যারের বইটা টার্গেট সলভ। তোমার যদি টার্গেট থাকে সাস্ট, তাহলে তোমার তোমার আসলে ইঞ্জিনিয়ারিং গুলো একটু দেখা উচিত। তাহলে যদি আমি একটা বই টার্গেট রাখি তুমি তাহলে যদি ইসাক ইঞ্জিনিয়ারিং স্যার গুলো দেখো, তাহলে তো তোমার অটোমেটিক্যালি ভার্সিটি কোয়েলগুলোতে অলরেডি কভার হয়ে গেল না। জাস্ট তাহলে ক্যালকুলেটর ছাড়া করতে পারতে হবে, কনসেপ্ট গুলো থাকতে হবে। তাহলে বুঝতে যদি পারছো? একটা বই পড়ি তাহলে কি সিকিউরিটির বই পড়বো নাকি ভার্সিটি কো পড়বো? সিকিউরিটিটা পড়ো, সিকিউরিটিটা পড়লে তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে। আর আমি আমি ভাইয়া তো ক্লাসে ইঞ্জিনিয়ারিং পড়ানোর কোশ্চেন সময়, ব্যাংকটা সলভ করলে হবে না? হ্যাঁ বলো। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করলে, যে উদ্ভাস থেকে দেয় যেটা। হ্যাঁ সেটাই তো বললাম, সেটাই সলভ করতে বলছি তো তোমাদেরকে আমি একটু আগে, এটাই তো বললাম। জি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক তো মূলত ওই সিকিউরিটি বইয়ে ওই যেগুলো মিলাই তো প্রশ্নগুলো, নাকি ওই স্ট্যান্ডার্ডের যে জি প্রশ্ন, সরি সরি ওগুলা সলভ সরি করতে ভাই। পারলে তোমার জন্য বেটার। ঠিক আছে। আর পাশাপাশি অবশ্যই জিএসটির প্রশ্ন ব্যাংক তো দেখবো আমরা, জিএসটির প্রশ্ন ব্যাংক দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমন প্রশ্ন আসছে গতবার, এর আগের বার কেমন আসছে, এগুলো দেখবা। ঠিক আছে। আর এখনো নিশ্চিত না, যদি সাস্ট আলাদা হয় কি না হয় সেটা জানার পরে আমি আবার নতুন করে আবার সবকিছু সাজাবো আর কি। বুঝতে পারছো? যেটাই হোক, আমরা সব থেকে ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো যাতে করে আমাদের টার্গেট যে ভার্সিটি সেটা চলে আসে। ঠিক আছে। আচ্ছা, একজন প্রশ্ন করছে ম্যাথের জন্য কেতাবুদ্দিন স্যারের প্রশ্ন সলভ করা লাগবে কিনা। না, ম্যাথের জন্য কেতাবুদ্দিন সলভ করা আসলে কোনো কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। কেতাবুদ্দিন কেন সলভ করতে হয় বলতো? রিটেন কঠিন প্রশ্নগুলো যাতে আমরা সলভ করতে পারি। শাস্ত্রের প্রশ্নগুলো কিন্তু রিটেন কঠিন প্রশ্নগুলোর মধ্যে না, শাস্ত্রের প্রশ্নগুলো হচ্ছে তুমি কনসেপচুয়ালি কঠিন প্রশ্নগুলোর মধ্যে সলভ করতে পারবে। তুমি যদি অসীম কুমারও পড়ো, তোমার কনসেপচুয়াল জায়গা যদি শক্ত থাকে, তুমি অসীম কুমার দিয়েই শাস্ত্রের প্রশ্ন সলভ করতে পারবা। তো কেতাবের কঠিন কঠিন ম্যাথ, কঠিন কঠিন ইন্টিগ্রেশন করতে পারাটা আসলে জরুরি না ফার্স্টে ম্যাথ ভালো করার জন্য। স্টিল যদি চাও কেউ পড়তে পারো, বাট আমার কাছে মনে হয় না ওটা কোনো প্রয়োজন পড়বে। কারণ সাস্টে তো রিটেন আসতেছে না, এটা একটা আমাদের মাথায় রাখা দরকার। সাস্টে তো রিটেন আসতেছে না, রিটেন যদি না আসে কিছু ম্যাথ তো অটোমেটিক্যালি বাই ডিফল্ট বাদ চলে যায়। যেমন ধরো তোমাদের ক্ষেত্রে ম্যাথ দেখাই, ধরো এটার কথা যদি আমি তোমাদেরকে বলি, আহ ধরো এটার কথা বললাম, একটা এক্সাম্পল দিই। এই ম্যাথটা একটু সবাই দেখো। এই ইন্টিগ্রেশনটা কে কে করছো অতীতে? 5 sin x + 6 cos x, 8 sin x + 9 cos x dx। এটার ইন্টিগ্রেশন কেমনে করবো আমরা? এটা কিন্তু তুমি এমনি জাস্ট বুদ্ধি দিয়ে সলভ করে ফেলবা, এটার সুযোগ আসলে নাই, সময় আসলে অতটা থাকবে না। এটা যদি রিটেনে আসে, কিভাবে সলভ করতে হবে? এটার মেথডটা হচ্ছে, এটা আসলে a sin x + b sin x /c sin x + d sin x, এই ফরম্যাট। এখানে যেটা করতে হয়, লব যেটা আছে, লব লব সমান লিখতে হয় m ইন্টু হর প্লাস n ইন্টু ddx অফ হর। বলো এটা কি আমি একটা এমসিকিউ পরীক্ষার প্রশ্নে এই টাইপের ম্যাথ দেওয়াটা আসলে আমার জন্য উচিত হবে? এখানে কি আমি স্টুডেন্টের কনসেপ্ট চেক করতেছি? এখানে কি কনসেপ্ট চেক করতেছি তার? না তো, এখানে জাস্ট সে ওই টাইপটা বুঝে কিনা দেখতেছি। সাস্টে যদি প্রশ্ন আসে, এটা থাকবে সম্ভবত লিমিট দিয়ে, ধরো 1 to 2, লিমিট বসো আনসার চলে আসবে। যদি রিটেনে আসতো, যদি সাস্ট রিটেন অ্যাড করে বা ভবিষ্যতে যদি ডিউ সামনের বছর থেকে রিটেন দেয়, তখন কিন্তু এই প্রশ্ন একটা ভালো প্রশ্ন প্র্যাকটিসের জন্য। বাট এমসিকিউর জন্য এই প্রশ্ন আমি সলভ করে কি করবো, যেখানে এটা সলভ করতে আমার এই টাইপ এটা মনে রাখতে হয়। এখানে কিন্তু কনসেপ্ট নাই, জাস্ট টেকনিকটা মনে রাখতে হচ্ছে আমার। ঠিক আছে কিনা? রাদার সাস্টে তোমার যেটা দিবে, তুমি বেসিক ইন্টিগ্রেশনটা বুঝো কিনা। তোমাকে যখন দিবে এরকম ভাবে, ইন্টিগ্রেশন অফ ডি লন এক্স সমান কত, লিমিটটা দিলে তোমাকে 0 থেকে 1, বা লিমিটটা দিলে তোমাকে কিছু একটা, ইন্টিগ্রেশন অফ ডি লন এক্স 0 to 1 কত হবে? এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন, তোমার বুঝতে পারতে হবে ইন্টিগ্রেশন অফ ডি লন এক্স আসলে লন এক্স।
তাহলে আচ্ছা এখানে দিলাম আমি এটা 1 to 2, তাই বললাম 1 to 2, এই যে তাহলে এখানে কত আসবে, ln 2 মাইনাস ln 1। বুঝা গেছে কিনা? এটা হচ্ছে একটা কনসেপ্টের প্রশ্ন। তুমি যদি ইন্টিগ্রেশন অফ ডি লন এক্স, তুমি খেয়াল করো, তুমি কিন্তু এখানে ক্যালকুলেটর দিয়ে কাজ করতে পারবে না, কারণ তোমার ক্যালকুলেটর এরকম বসানোর সুযোগই নেই। আছে এটা ক্যালকুলেটর বসানোর সুযোগ? তুমি কি ইন্টিগ্রেশন এখানে ইন্টিগ্রেশন অফ, তুমি ইন্টিগ্রেশন মারলেই তো এখানে অটোমেটিক্যালি কি আসে দেখো তো, ইন্টিগ্রেশন আসে না কেন? আচ্ছা কমপ্লেক্স মূল্যায়ন করা আছে এই জন্য। এই যে ইন্টিগ্রেশন দিলাম, ডিফল্ট ডিএক্স দেয়া আছে না, তাহলে ডি লন এক্স তুমি কেমনে ক্যালকুলেট দিয়ে সলভ করবে? পারবা না তো। তোমার কনসেপ্ট লাগবে, তোমার বুঝতে হবে ইন্টিগ্রেশন অফ ডি এনিথিং, ওই দ্যাট থিং বসে যাবে। আমি যদি বলতাম ইন্টিগ্রেশন অফ ডি সাইন এক্স সমান কি সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ ডি কজ এক্স কজ এক্স, তো এটা তোমাকে ক্যালকুলেটর দিয়ে করার সুযোগ দেওয়া হচ্ছে না। তার মানে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে কনসেপ্টে, নট টেকনিক্স। বুঝতে পারছো কিনা? এই ব্যাপারটা যত তাড়াতাড়ি বুঝবা তত ভালো প্রিপারেশন নিতে পারবা। ক্লিয়ার? ক্লাস শুরু করি আমরা আস্তে আস্তে নেক্সট উইক থেকে। আমরা ক্লাসের থ্রুতে তো অনেক কিছুই দেখাবো, আজকে তো জাস্ট ওরিয়েন্টেশন ছিল, তোমাদের সাথে কথাবার্তা বললাম, তোমরা বুঝতে পারলে আমি কিভাবে পড়াবো না পড়াবো, প্ল্যানটা কি, অফলাইন ক্লাস কেমন হবে, অনলাইন ক্লাস কেমন হবে, সেগুলো বলে দিলাম, প্ল্যানটা বলে দিলাম। নেক্সট উইক এর মধ্যে সার্কুলার দিয়ে দিলে আমরা প্রপার ফাইনাল রুটিনটা রেডি করে ক্লাস শুরু করে দিব। ঠিক আছে? আজকে ক্লাস তাহলে এইটুকুই থাকবে নাকি? অনলাইনে যারা আছে তারা কোনো প্রশ্ন করবা? আচ্ছা, একটা চ্যাপ্টারের শুরুতে এক্সাম হবে, সবাই একটু শুনে যাও। আমার প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস শুরুর আগে কিন্তু এক্সাম হয়। ভেক্টরের ক্লাস এর আগে এক্সাম হবে, তারপরে ভেক্টরের ক্লাস হবে, তাহলে অবশ্যই যেটা না, ক্লাসের আগে এক্সাম, তুমি আগে পড়াশোনা করবা, তারপর আমার ক্লাস করবা। ঠিক আছে? আর পরবর্তীতে অবশ্যই পরীক্ষা নেওয়া হবে, সেটা তো পরে, বাট আগে আগে পরীক্ষা দিয়ে তারপর ক্লাস করবো। তাহলে আজকে ক্লাস এইটুকুই থাকুক নাকি? রেকর্ডের ক্লাস আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সবকিছু দিয়ে দিব, এই রেকর্ডটা আমি এডিট করে যেখানে দেওয়ার সেখানে দিয়ে তোমাদেরকে ওগুলা লিঙ্ক দিয়ে দিব। সবকিছু সাজানো পাবা, সমস্যা নেই, আমি বলে দিব সবকিছু।